আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর না মানতে পারবো বলে বিছানার চাদর খামচে ধরেছি। সাথে সাথে উনি আলতোভাবে আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের খুলে নিলেন। চমকে উঠে বিছানার চাদর খামচে ধরেছি। এক সেকেন্ড পরে উনি আমার ঠোঁট ছেড়ে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন। হৃৎপিণ্ডটা রীতিমতো বুলেট ট্রেনের মতো ছুটছে। নিজের তীক্ষ্ণ মাথায় গলায় বললেন, কি বললে? এমন ভাবে বললেন যেন আমি শুনতেই পাইনি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। সাথে সাথে আবারও উনি আমার ঠোঁট নিজের ঠোঁটে দখলে নিলেন, তবে এবার আলতোভাবে নয়, একটু জোর করেই। আমি ডান হাত দিয়ে তাকে দূরে ঠেলার চেষ্টা করলাম, কিন্তু লাভ নেই। যথারীতি আবারও আমার ঠোঁট ছেড়ে আমার মুখের বরাবর এসে শান্ত কণ্ঠে বললেন, আবার বলো। আমি কোনো কিছু বলার ভাষাটাই হারিয়ে ফেলেছি। কি বলবো? বলেও কি লাভ? উনি তো শুনছেন না। আপনি কি বলতে না বলতেই আবারও একই কাজ। আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিলেন, তবে এবার আলতো করে কামড় বসালেন। নিজেকে হারিয়ে বসলাম। দেখুন আপনি। কিন্তু আমাকে আর কিছু বলার সুযোগও উনি দিলেন না। আমার মুখ নিজের হাত চেপে ধরে গলায় মুখ গুজে আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমি ছাড়ার পর যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু যতই হোক একটা ছেলের শক্তির সাথে মেয়েরা কখনোই পেরে ওঠে। চোখ বেয়ে পানি পড়ছে। উনি খুব ভালো করেই জানেন আমি ওনাকে ভালোবাসি না, সম্ভবও না। তবুও কেন আমার সাথে এমন করছেন? কিছুক্ষণ পর আর কোনো উপায় না পেয়ে আমি এমনিতেই শান্ত হয়ে গেলাম। উনি ধীরে ধীরে নিজের মুখ তুলে নিলেন আর আমার মুখের ঠিক সামনে নিয়ে এলেন। বা হাতটা সরিয়ে আমার ঠোঁট দুটোকে আলতো আঙুল ছুঁয়ে যাচ্ছেন আর নাক দিয়ে আমার গাল ঘষতে লাগলেন। ওনাকে এত কাছ থেকে আমি সহ্য করতে পারছি না। কেন আমার বিয়ে করলেন? খুব কি দরকার ছিল? উনি আমার গালে আলতো করে চুমু দিলেন আর ফিসফিস করে বললেন, কাউকে চিরতরে কষ্ট দেওয়ার মুখ্যম রাস্তাটাই হলো নিজের কাছে বন্দি রাখা, আর এই সমাজের তার সব থেকে সহজ উপায় বিয়ে। বলে ঠোঁট থেকে আঙুল ছড়িয়ে গাল ঘষতে লাগলেন। কেন? আমি আপনার কোনো ক্ষতি করেছি? কিসের কষ্ট দিতে চান আর? এর থেকে বেশি আর কি কষ্ট দিবেন আমায়? উনি মুচকি হাসলেন। সময়ের সাথে সাথে কষ্টের ধরন ও কারণ দুটোই স্পষ্ট হয়ে যাবে বলে আবার আমাকে টেনে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। দয়া করে ছাড়ুন আমাকে। আমি আপনাকে। আমার কথা শেষ করার আগে আমার মুখ এক হাতে চেপে ধরলেন উনি ও রাগান্বিত কণ্ঠে বললেন, তুমি কি কোনোভাবে আমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছ? আমি কি গুন্ডা নাকি ধর্ষক, কোনটা? খুব শখ দয়া নেওয়ার, ওকে? বলে উনি রীতিমতো আমার ঠোঁট কামড়ে ধরলেন। এই মুহূর্তে আমার উপরে ভালোবাসা নয়, তবে আমার বলা একটি বাক্যর প্রতি ঘৃণা প্রদর্শনে এই কথাটাই পথ ওনার কাছে। ব্যথায় আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। আস্তে আস্তে উনি আমার শাড়ির আঁচলটা ফেলে কুচিগুলো খুলতে লাগলেন। শত ধাক্কা দিয়েও তাকে এক চুলও নাড়াতে পারলাম না। উল্টে আমার প্রতিটা আঘাতের জন্য ওনার অত্যাচার তীব্র থেকে তীব্র হচ্ছে। কষ্টে চোখ খিচে বন্ধ করে নিলাম। আর কোনো উপায় নেই আমার। গালে কিছু একটা স্পর্শ অনুভব হলো। এমনিতেই রাতে তেমন ঘুমোতে পারিনি। চোখ মুখ কুচকে বিরক্ত ভাব নিয়ে চোখ ডলতে ডলতে তাকালাম। আমার পাশেই উনি আমার দিকে কাত হয়ে এক হাত দিয়ে আমার গাল স্লাইড করে যাচ্ছেন। চোখ চড়ক গাছে পরিণত হলো আমার। আচমকা সরে যেতে গেলাম, কিন্তু লাভ হলো না। উল্টো আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিলেন উনি, আর রহস্যময় এক হাসি ওনার ঠোঁট ছুঁয়ে রয়েছে। গত রাতের কথা মনে পড়তে চোখ সরিয়ে নিলাম তার উপর থেকে। উনি স্বাভাবিক গলায় বললেন, মানুষ তিন কারণে চোখে চোখ মেলাতে পারে না, হয় লজ্জায়, নয় ভয়, আর নয়তো ঘৃণা। আমি ধীর কণ্ঠে প্রকাশ করলাম। উনি আমার কথা তুচ্ছ করে হেসে গলায় মুখ গুজলেন। মানুষ ঘৃণার ভাবটাও সহজে কাউকে দেয় না। আমি তো তাহলে ভাগ্যবান। ক্ষীণ কণ্ঠে বললেন, তোমার ঘৃণাই সই। একটা আলতোভাবে গলায় কামড় দিয়ে উনি তার হাতের বাঁধন আলো করে নিলেন। আমি গায়ের চাদর জড়িয়ে তার থেকে দূরে সরে উঠে বসলাম। উনি হাত দুটো মাথার নিচে দিয়ে আরাম করার মতো ভাবে শুয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি আর কিছু না বলে খাট ছেড়ে উঠতে গেলাম, কিন্তু কপাল আমার 16 আনা খারাপ। কারণ আমার থেকেই শরীরে ব্যথার কারণে আর এগোতে পারছি না। আর চোখে তাকিয়ে দেখে উনি এখনো ওইভাবে শুয়ে আছেন, কোনো হেলদোল নেই। খুব কষ্টে নিজেকে শান্ত করে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। এক পা দু পা সামনে দিতে গিয়ে আবারও পড়ে যেতে গেলাম। সাথে সাথে খাট ধরে একটু ঠেক নিলাম। শরীরে অসহ্য ব্যথা, হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, আর ওইদিকে উনি একটু সাহায্যটুকুও করছেন না। আবার হাঁটার জন্য পা বাড়ালাম। পিছন থেকে মৃদু অনুরোধের সুরে ভেসে এলো, রাই।
থেমে গেলাম। উনি বললেন, আজ একটু হলদে রঙের শাড়ি পরবে। কথাটা যতই মধুর হোক বা মোহময়ী হোক না কেন, এখন তার এই ছোট অনুরোধটাও রাখার মতো মানসিকতা আমার মাঝে নেই। কিছু না বলে আস্তে আস্তে বাথরুমে ঢুকে গেলাম। ঝর্ণা ছেড়ে অঝরে চোখের জল বিসর্জন দিচ্ছি। হঠাৎ করেই জীবনটা এমন ভাবে ঘুরে গেল। কয়েকদিন আগেও তো সব ঠিকঠাক ছিল, শুধু এই একটা মানুষের জন্য আমার জীবনের চিত্রটাই বেসাদ হয়ে গেল। এই একটা লোকই 4-4টে জীবনের ছবি ঘুরে রেখে দিলেন। কিছুক্ষণ পরে পুরো শরীর টাওয়ালে পেঁচিয়ে দরজা হালকা করে খুলে বাহিরে উকি দিলাম। ঘর পুরোই ফাঁকা। উনি কি নেই তাহলে? এক পা পেরিয়ে পুরো ঘরে চোখ বুলালাম, না নেই। যাক ভালো। তাকিয়ে দেখি খাটের উপরে একটা হলদে রঙের শাড়ি বের করে রাখা। দেখে ঠান্ডা মাথাটাও আগুন জ্বলে উঠলো। মুখ ঘুরিয়ে নিলাম, পরবো না ওটা। এগিয়ে আমার সুটকেস খুঁজতে লাগলাম, কিন্তু আশ্চর্য, সুটকেস নেই। আমার সব কাপড় চোপড় তো ওটাতেই ছিল। তাহলে মা কি কাল বিদায়ের সময় সুটকেস দিতে ভুলে গেলেন? আরে ধুর, এখানে তো ছিল, কালকেই তো দেখলাম। কেমন কথা, বিয়ের পরের দিন নাকি কাপড় খুঁজে পাচ্ছি না? পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে সুটকেসের হদিশ মেলল না। নির্ঘাত উনি শুয়েছেন, হ্যাঁ, যাতে আমি এই শাড়িটা পরি। ভাবি ভাবি দরজা খোলো। আর কতক্ষণ? ভাইয়া তো এসে গিয়েছে, এখন সবাই তোমার অপেক্ষা করছে। কই তুমি? হ্যাঁ হ্যাঁ সুমি, আসছি। তোমরা? আচ্ছা, তুমি যাও, আমি আসছি। বলে তাড়াতাড়ি শাড়িটা নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। উপায় নেই। একে বলে ঝড় আসলে সব দিকে অন্ধকার। হলুদ শাড়ি পরে ভেজা চুলগুলো কোনো মতে আছড়ে আয়নার দিকে তাকিয়ে আছি, কারণ এই আয়নার ভেতরে দৃশ্যমান প্রতিচ্ছবিটাকে আজ আমার শেষ করে দিতে ইচ্ছে করছে। তাকাতেও ঘৃণা হচ্ছে। আজ আমি একজনের স্ত্রী, ইচ্ছেতেই হোক বা অনিচ্ছায়। কিন্তু হ্যাঁ, আয়নায় নিজের চেহারার উপরে হাত রেখে আমি তার স্ত্রী। তার প্রতিটি স্পর্শের সাক্ষী আমি। স্বামী হিসেবে নিজের সম্পূর্ণ অধিকারটুকু সে নিয়ে। এটাই কি স্বাভাবিক নয় রাই? তুচ্ছ হাসি বেরিয়ে এলো। দরজায় ধাক্কার শব্দে হুঁশ বেরিয়ে এলো। আবারও ডাকতে এসেছে বোধ হয়। এগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম। সুমি কোমরে হাত গুজে দাঁড়িয়ে আছে। এই যে ভাববি, আর কতক্ষণ শুনি? সাজগোজ করতে করতে কি দিন পার করে দেবে নাকি? জোর পুরো হেসে তাকালাম। আসলে আমি আসছিলাম, আর আশা লাগবে না, চলো এবার, বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ডাইনিং রুমে এসে থেমে গেলাম, কারণ আমার শ্বশুর অর্থাৎ জনাব রিজওয়ান আহমেদ খুশিতে হল্লোড় করেছেন। ডাইনিং রুম ভর্তি অনেকগুলো মানুষ, যাদের মধ্যে 3-4 জনকে আমি চিনি। তারা সম্পর্কে আমার চাচি শাশুড়ি, চাচা শ্বশুর, আর বাদবাকি এইরকমই অনেকেই আছেন। আমার শ্বশুর লোকটা খুবই ভালো মনের মানুষ বলা চলে। এক কথায় তাকে বাবা বলে সম্বোধন করাটা ভুল হবে না। উনি হাসি খুশি মুখে জোরে জোরে বলছেন, আরে কাসেম ভাই, তুমি কেন কিছু খাচ্ছ না? নাও মিষ্টি মুখ করো। ভাবি, আপনারাও নেন। আম্মা অর্থাৎ আপনার দাদি শাশুড়ি, আম্মা আপনি এইভাবে কেন বসে আছেন বলছেন, আর হাতে হাতে মিষ্টি ভর্তি পিরিচগুলো সোফার সামনে টেবিলে রাখছেন। এখানে যতগুলো লোকজন উপস্থিত থাকুক না কেন, তাদের মধ্যে অধিকাংশের মুখে হাসির ছিটেফোঁটাও নেই। শুধু কিছু কিছু মানুষকে আমি একটু খুশি দেখছি। তার মধ্যে আমার এই ননদ সুমি, আমার স্বামীর ফুফাতো বোন, আর 2-1 জন আছেন। আর বাদবাকি আমার শাশুড়ি, দাদা শাশুড়ি, চাচা শ্বশুর, পরিবারের অন্যরা কেউ এই বিয়েতে খুশি নন। যথারীতি আমিও নই। এইভাবে কি ভাবছো? চলো, বলে সুমি আমাকে হাতের কনুই দিয়ে ধাক্কা দিল। আমি মাথা নেড়ে এগোতে যাব, কেউ তখনই আমার ডান হাতটা ধরে টান দিয়ে আর পেছনের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। এই ভাইয়া, কোথায় নিয়ে যাস ভাবিকে? এই, পেছন থেকে সুমি ডাকছে। তাকিয়ে দেখি উনি আমাকে টেনে কোথাও নিয়ে যাচ্ছে। আমাকে আমাদের ঘরে এনে হাত ধরে সোজা আয়নার সামনে দাঁড় করালেন উনি। আর এসে সোজা পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে আয়নার আমার চোখের দিকে তাকালেন। আমি পুরোই অবাক। কি করছেন কি? ছাড়ুন। ওনার কোনো হেলদোল নেই। ওই একভাবে আয়নায় আমার দিকে তাকিয়ে আছে, আর আমার ডান কাঁধে তার থুতনি রাখা, মুখে অনুসন্ধানী ভাব। কি দেখছেন এত নিখুঁত পর্যবেক্ষণ দিয়ে? শুনতে পাননি? ছাড়ুন, বলে বিরক্ত নিয়ে তার প্রতিছবির দিকে তাকালাম। নীল রঙের একটা পাঞ্জাবি, কিছু চুল কপালে এসে লেপ্টে আছে। তার শান্ত দৃষ্টি খুব অন্যরকমের। চোখ দুটো কিছু একটা বলছে এমন। আচমকা একটা লজ্জা কাজ করলো। উনি এত কাছে, আবার এইভাবে তাকিয়ে, তাই চোখ নামিয়ে নিলাম। লজ্জায় চোখ সরিয়ে নিলে, বলে আরেকটু শক্ত করে জড়িয়ে ধর। কিন্তু তুমি তো আবার ঘৃণা করো। তো? অবাক হয়ে তার দিকে তাকা।
উনি বাঁকা হেসে হাতের পাথর আলগা করে নিলেন আর আমাকে ঘুরিয়ে নিচের দিকে দাঁড় করালেন। আমি মাথা নিচু করে তার গতিবিধি পর্যবেক্ষণ করছি। উনি ড্রেসিং টেবিলের উপর থেকে এক জোড়া ছোট সাদা পাথরের ঝুমকো বের করে হাতে নিলেন। ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছি। একটা ঝুমকো নিয়ে আমার গালে হাত স্লাইড করে কানের কাছে নিয়ে গেলেন। ঝুমকোটা পরিয়ে দিতে লাগলেন। পেছন থেকে কিছু চুল সামনে এনে আশ্রয় দিলেন। হাতে দুটো স্বর্ণের বালা, যেটা তাদের বংশ পরম্পরায় বউদের দেওয়া হয়, সেটা পরিয়ে দিলেন। অবশেষে ড্রেসিং টেবিলের উপরে একটা স্বর্ণের আংটি রাখা ছিল, এনগেজমেন্ট রিং বলাও চলে। উনি পরিয়ে দিয়েছিলেন। গতকাল রাগের বশে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, সেটাই উনি এনেছেন বোধহয়। আমার বাঁ হাত ধরে অনামিকা আঙুলটিতে আস্তে আস্তে পরিয়ে দিলেন। তার দিকে তাকালাম। উনি আংটিটির দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, নিজের পরিচয়কে ফেলে দিয়ে কি আদৌ বাঁচা সম্ভব? মুখ তুলে আমার দিকে গভীর দৃষ্টিপাত করলেন। এটা তোমার পরিচয়। যেখানে যাও না কেন, যাই করো না কেন, এখন থেকে তুমি শুধুমাত্র এই পরিচয়েরই অধীন, ঠিক না? কথাটা সোজা বুকে গিয়ে বাঁধলো। চোখ সরিয়ে নিলাম। অসহ্য লাগছে। এটাকেই বোধহয় কষ্ট বলে। এমন চিনচিনে ব্যথা মস্তিষ্কে হচ্ছে না, যা বলার মতো না। উনি টেবিল থেকে কাজলটা হাতে নিয়ে আমার দিকে এক পলকে তাকালেন। তারপর বাঁকা হেসে কাজলটা রেখে দিলেন আর আমার হাত ধরে বললেন, কাজল দিয়ে চোখের রাগটুকু ঢাকতে চাই না। তোমার চোখের এই রাগটুকুই কাজলের কাজ করে দিবে। বলে শাড়ি আঁচড় টেনে মাথায় ঘুমটার মতন করে দিলেন আর হাত ধরে আবারও বাইরে নিয়ে যেতে লাগলেন। ডাইনিং রুমে এসে আমরা দুজনেই উপস্থিত। সবাই গল্প করছিলেন। আমি গিয়ে সবাইকে ভদ্রতার খাতিরে সালাম দিলাম। সুমি আর তার পরিবার বেশ ভালোই জানেন আমাকে। বাবা, আমার শ্বশুর উঠে দাঁড়ালেন। মা, আয় এখানে বসে পড়ো। সবাই দেখ, তোর অপেক্ষাতেই ছিল। আর চাচি শাশুড়ি বলে উঠলেন, কিরে আবির, বাড়িতে বউ এনে কি ভদ্রতাও ভুলে গেছিস? হাত ছাড়। আবির রায়ের হাত আর শক্ত করে ধরলো আর শান্ত কণ্ঠে বলে উঠলো, ভদ্রতা ভুলিনি, বিষয় তোমরা আজ এখানে উপস্থিত আছো। আর রায়ের দিকে তাকিয়ে, হাত ছাড়ার সময় এলে ছেড়েই দিব। রায় অবাক চোখে আবিরের কথা শুনছিল। এই কথাটার মানে কি হতে পারে? এমন কথা কেন বললো? দাদি বলে উঠলেন, সব কথার জবাবটা দিতেই হবে সেটা কেন মনে হয় দাদু ভাই? এখন ওকে বুঝতে দাও। আবির আর কথা বাড়ালো না। আমি গিয়ে একটা সোফায় বসে পড়লাম। চাচা বলে উঠলেন, রিজওয়ান, তোর কোনো কথা তো আমি কখনো অমত করিনি, তাহলে আজ তুই কিভাবে এত বড় সিদ্ধান্ত নিয়েও নিলি আর আমরাই জানলাম না? বাবা মুচকি হেসে উঠলেন, কাসেম ভাই, আমি হয়তো সিদ্ধান্তটা খুব দ্রুত নিয়ে ফেলেছি, কিন্তু ভুল নেইনি, সে ব্যাপারে সন্দেহ নেই। চাচি বিরক্ত ভরা মুখে বলেন, ভাই আপনি তো সবই জানেন, তবু কিভাবে আবিরের সাথে এই মেয়ের বিয়ে দিয়ে নিয়ে এলেন বলেন তো? আমার শাশুড়িও তাল মিলিয়ে ইজে রেগেই বলেন, জিজ্ঞেস করো আর দেখো কোনো উত্তর পাও কিনা। আমার মতামতের প্রয়োজন বোধ বাড়িতে কেউই করে না। রায় এই অপমানগুলো একটু সহ্য করতে পারছে না। মাথা নিচু করে শুধু একটা ভদ্রতা পালন করছে রায়। এনারা যদি কোনো সম্পর্কের মতো না পড়তো, তাহলে রায় এতক্ষণ এনাদের মুখের উপর জবাব দিয়ে দিত। কিন্তু সেটা সম্ভব না। তখনই একজন খুব ব্যস্ততার সাথে বাইরে যাচ্ছিল। দেখে চাচা ডাক দিলেন, এই নিয়াস, কোথায় যাচ্ছিস? দাঁড়া, বড় ভাই কীর্তিকলাপ তো দেখে যা। আমি এই নিশান কে বলতে না দিয়ে বাবা বললেন, বসো এখানে। নিশান বিরক্ত ভাব নিয়ে ঠিক রায়ের সামনে একটা চেয়ারে বসে পড়লো। আবির বাবার পাশে দাঁড়ানো ছিল। একটা ছোট্ট শ্বাস ফেলে আবির বলে উঠলো, এখানে কোনো ভাস্কর্যের প্রদর্শন চলছে না, আর আপনারা কোনো বিচারক নন যে যার ইচ্ছা মতো মন্তব্য করে যাচ্ছেন। বলতে বলতে আবির রায়ের দিকে এগিয়ে গেল আর ওর পাশে বসে পড়লো। ও এখন আবির চৌধুরীর স্ত্রী রায় চৌধুরী বলে সবার দিকে একটু কড়া চোখেই তাকালেন আবির। আবিরের কথা শুনে নিশান মাথা তুলে আবিরের দিকে আর রায়ের দিকে তাকালো। বাবা পরিস্থিতি সামলাতে বলে উঠলেন, তোমরা একটু বাড়াবাড়ি করছো এখন, আর রায়কে দোষা বন্ধ করো। বলে উনি একটা চামচে মিষ্টি তুলে রায়ের দিকে ধরলেন। মা। রায় অনিচ্ছা সত্ত্বেও মিষ্টিটুকু খেয়ে নিল। গলা দিয়ে কিছু নামছে না। সবাই কিছু না কিছু একটা খোঁচা আমাকে দিয়েই যাচ্ছে। অথচ আমি কি করেছি? আমার দোষটা কোথায় ছিল? চোখ ভিজে এসেছে। খুব কষ্টে চোখের পানি আটকে বসে রইলাম। বিকেলের দিকে মা আর চাচির একটা কথা কানে এলো। চাচি মাকে বলছিলেন, তোমাকে এই জন্যই আগে বলেছিলাম আমার মেয়েটার সাথে আবিরের বিয়ে দিয়ে দাও, তুমি শুনলে না। এখন ছেলে যে মোচড়টা দিল, সহ্য করতে পারবে তো? মা জবাবে বললেন, ভাবি, বিশ্বাস করো, আমি কখনোই ভাবিনি এমনটা হবে। আমার রক্ত আমাকে এইভাবে ঠকালো। সারাদিন সেভাবে চলে গেল। রাতের বারান্দায় বসে আছি। ঘরে যাবার ইচ্ছে নেই। ওই খাটে আমি শুতে চাই না, যেখানে উনি আছেন। যাব না।
আজ সারাদিনের সকালে কতগুলো কথা শুনিয়েছেন, তার একটাও বলতে পারছি না। চোখ থেকে পানি পড়তে লাগলো। আমি চোখ বন্ধ করে ভাবতে লাগলাম সেগুলো। শুধুমাত্র নীলা, চাচি শাশুড়ির একমাত্র মেয়ে, ওর সাথে ওনার বিয়ে হয়নি বলে চাচি আমাকে এইভাবে বললো। আমি কি করেছি বলে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলাম। হঠাৎ কেউ আমার সামনে বসে আমার থুতনি ধরে মুখটা ওপরে তুললো। দেখি আবির তাকিয়ে আছে। উনি আমার চোখের পানি আলতো করে মুছে দিলেন। আমি সাথে সাথে ওনার থেকে এক হাত দূরে সরে গেলাম। হাত দুটো গুটিয়ে আবির আমার পাশের দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লো। শূন্য চোখ রেখে বলল, কিছু স্বার্থপর মানুষের অযৌক্তিক কথায় কান্না করার মতো মেয়ে অন্তত আমি তোমাকে ভাবিনি। তবুও তো কথাগুলো একমাত্র আমাকেই শুনতে হচ্ছে। কাটো গলায় জবাব দিলাম। উনি চোখ জোরে বন্ধ করে বললেন, একমাত্র তোমাকেই? সেখানে তোমার আমার নামটাই এখন এক, সেখানে কথাগুলো একমাত্র তোমাকেই শুনতে হলো? এমনটা ভাবার কারণ? চাই না আপনার নাম, চাই না এই পরিচয়, যেখানে আজীবন শুধু আমাকে সহ্যই করে যেতে হবে। সঙ্গে সঙ্গে আবির রায়ের বা হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো, আর ওর ঠোঁট দুটো নিজের ঠোঁটের কাছে নিয়ে নিল। ক্রমেই যেন তা কামড়ে পরিণত হয়েছে। রায় আবিরকে ঠেলে দূরে সরে দিতে গেল, কিন্তু উল্টে নিজেই ব্যথার পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে নিল। রায়ের কোমরে হাত দিয়ে ওকে আবার ওর কাছে টেনে নিল। কিছুক্ষণ পর রায়ের ঠোঁট ছেড়ে কানের কাছে মুখ নিয়ে গেল আবির। এই নাম, এই পরিচয়, আর এই কোমরে হাত দিয়ে চেপে ধরে আমিকে নিয়ে তোমার সারাটি জীবন বাঁচতে হবে। আর এই আমিটা তোমার সাথে এমন ভাবে মিশে গেছে যে তোমার থেকে আসা সুগন্ধটুকুতে এই আমিকেই খুঁজে পাবে। গালে একটু গভীরভাবে চুমু এঁকে বলে উঠে আমাকে সোজা একটা টান দিয়ে ঘরের ভেতরে নিয়ে গেলেন। অন্ধকার ঘরটা, আমি মোটামুটি অন্ধের মতোই হেঁটে যাচ্ছি। ঘরে ঢুকে আমাকে খাটের উপরে ফেলে উনি আমার পাশে শুয়ে পড়লেন। বারান্দা থাকার থেকে বেশি কষ্ট বোধহয় আমার পাশে থাকার, তাই না হলদে টিয়া? বলে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন উনি। আমি ছোটাছুটি করার চেষ্টা করছি। দেখুন, আপনি সবসময় এই ধরনের বাড়াবাড়ি করছেন। আমি কিছু বলছি না মানে এই না যে হলদে শাড়িতে খুব মানায় তোমায়। হলদে টিয়া, উনি স্বাভাবিক কণ্ঠে বললেন। হলদে টিয়া শুনে বুকটা কেঁপে উঠলো। আমার মুখ শক্ত করে চেপে ধরলেন আর বাঁকা হেসে বললেন, এনজয় দিস হেল রাই। বলে আমার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিলেন আর শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরলেন। মাঝরাতে ঘুম ভেঙে গেল। একটু নড়বো যে সেই জায়গাটুকু নেই। আবির আমাকে এমন ভাবে জড়িয়ে ঘুমাচ্ছে। কি কপাল আমার, এত ভালোবাসা পেয়েও আমি তা চাইছি না। অথচ অন্য কেউ হলে হয়তো সব ভুলে আবিরকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু আমি তো তা পারবো না। জানি না, ঠিক 1 মাস আগেও তো সব জীবনটা আমার অন্যরকম ছিল। রায় চোখ বন্ধ করে চলে গেল নিজের সেই দিনগুলোতে, একটু অনুসন্ধান করতে ঠিক কেন তার এইসব সইতে হচ্ছে। এই রাই, রাই কোথায় তুই? কতক্ষণ লাগবে আর? উফ, চেঁচিয়ে তো কান ঝালাপালা করে দিচ্ছ একদম। মা, তুমি এমন কেন? বলতে বলতে বেরিয়ে এলো রাই। মহারানী আমার, আপনার জন্য বাস বসে থাকবে না, চলে। বলে মিসেস সাবিনা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। রায়ও নিজের ব্যাগটা নিয়ে নামছে। নিচে নেমে তো বাবার ও ঝাড়াঝাড়ি শুরু। বাসের মধ্যে তোর মেকআপের দিকে কে তাকাবে শুনি? এত সময় লাগে নিচে নামতে? রায় মুখ ফুলিয়ে রইল। ছোট ভাই তামিম বলল, আপু তুই একটু বেশি করিস। আমি মোটর সাজগোজ করিনি, তো দেরি হয় কেন? মা চিল্লিয়ে উঠলো। এখন ওনাদের কিভাবে বলবে রাই যে ও রেডি হয়ে এসে দেখে ওর জামায় মেহেদির দাগ? গত শুক্রবারে মেহেদি লাগাতে গিয়ে লেগেছিল। মা জানে না, তাই আবারও জামা বদলাতে হয়েছে। কিছু না, এখন আমাকে না বকে চলো তো। বলেই হাঁটা শুরু করলো রাই। ওনারা আর কিছু বললেন না। মেইন রোডে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই গাড়ি পেল একটা। কতদিন পর গ্রামে যাচ্ছি নিজেও ভুলে গেছি। 3 ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছাবো আমরা। তবে এবার বাড়িতে যাওয়ার কারণ শুধু ছুটি নয়, বরং আমার খালাতো বোনের বিয়ে, তাই যাওয়া হচ্ছে। বাসের মধ্যে ছোট ভাইয়ের সাথে খুনসুটি করতে করতে অবশেষে আমাদের গ্রামের বাড়িতে এসে পৌঁছালাম, অর্থাৎ বড় খালামুনির বাড়িতে। বাস থেকে নেমে আশপাশটা দেখতে লাগলাম। সেই অপরূপ গ্রাম বাংলা। তামিম এগিয়ে পাশে ছোট বড়ই গাছ থেকে পাতা ছিঁড়তে লাগলো। মা বলল, কতদিন পরে আসলাম? বাবা জবাব দিলেন, আমি তো চিনতে পারছি না, প্রায় 4 বছর পরে এলাম এই গ্রামে। মা বলল, হ্যাঁ, চেনাই যাচ্ছে না। এই রাই, তামিম তোরা আমাদের সাথেই থাকিস, পরে দেখা গেল হারিয়ে গেলি। মায়ের কথায় বাবা হু হু করে হেসে উঠল। আমি আর তামিম বাঁকা চোখে তাকালাম। নাইস জোক। আমি দুহাত প্রসারিত করে প্রকৃতিকে উপলব্ধি করার চেষ্টায় ব্যস্ত। একটা লম্বা শ্বাস টেনে নিলাম এই ঘাস পাতার গন্ধ পেতে, কিন্তু 2 সেকেন্ড পরে নাকে একটা বাজে গন্ধ এলো। চোখ মুখ কিচকে তাকালাম। সামনে তাকিয়ে দেখি গরুর গোবর আছে। এমন কাণ্ডে বাবা, মা ও তামিম গগন বিদায় হাসি হেসে উঠলো। মেজাজটা নাকের আগায় চলে গেল। কি আর বলবো, আর অনেক গন্ধ। বলে তামিম ভেঙচি কাটে। আমিও তাই করি। বাবা মা আমাদের থামিয়ে একটা ভ্যান ঠিক করল।
এখান থেকে 10 মিনিট পথ ভ্যানে যায়। বাড়ির বড় স্টিলের দরজার সামনে এসে পৌঁছালাম। ভ্যান থেকে নেমেই তামিম দৌড়ে ভেতরে চলে গেল আর খালামণি খালামণি বলে ডাকতে লাগলো। খালামণি আর আমার খালাতো বোন সুরাইয়া বেরিয়ে এলো। আমি গিয়ে সুরাইয়াকে জড়িয়ে ধরলাম। কেমন আছিস সুরাইয়া? ভালো, তুই কেমন আছিস? আপু কেমন আছো বলে মা খালামণির দিকে এগিয়ে গেল। খালামণি আমাকে জড়িয়ে ধরলো। নে সবাই বাড়ির ভেতরে চল, বাইরে কতক্ষণ দাঁড়াবি? অনেক ক্ষুধা লাগছে খালামণি বলে তামিম পেটে হাত দিল। চল দুষ্টু বলে খালামণি ওর কান ধরে নিয়ে যেতে লাগলো। বাড়ির ভেতরে গিয়ে সব আত্মীয়র সাথে কৌশল বিনিময় করে নিলাম। নানুর সাথে গিয়ে আড্ডা জমিয়ে দিলাম আমি। আমার নানুর সাথে আমার কলেজা সম্পর্ক। এতদিন পর সবাইকে দেখলাম। সন্ধ্যায় সব মহিলা দল খাটে বসে গল্প করছে। গল্পের মূল বিষয় সুরাইয়ার বিয়ে। পাত্র খুঁজছে, বিভিন্ন পাত্রের ছবি দেখছে সবাই আর এক এক রকম মন্তব্য ছড়াচ্ছে। এই ছেলের চোখ ভালো না বললো এক খালা। সুরাইয়া বলল, এই জন্য তোমার মেয়ের কপালে এমন শাশুড়ি জুটছে। খালা বলে উঠলো, বাপ তোর কপালে ভালো বর জুটুক। আমার মা বলল, আচ্ছা এই ছেলেটা কেমন আপু? খালামণি দেখে বললো, আরে এই ছেলেটাকে আমার খুব আসতে দেরি হবে, তাই ভাবলাম কতক্ষণ একটু নদীর পাড় দিয়ে ঘুরে আসি। সুরাইয়া তো শাড়ি পরে সং সেজে বসে আছে, আমি আবার পুতুল সেজে বসে থাকতে পারবো না। উঠানে আসতে পারলাম না, মা শুরু হয়ে গেল, কই যাচ্ছিস তুই? এখনই পাত্রপক্ষ আসবে, যা সুরাইয়ের কাছে গিয়ে বস। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বলে পিছনে দুপা গিয়ে যেই দেখলাম মা অন্য কাজে হাত দিচ্ছে। এক দৌড় বাড়ির পেছনে ঝোপঝাড় পেরিয়ে কাঁচা রাস্তায় এসে পড়লাম। সাথে আমার চেলাপেলা যত বোনেরা ছিল সেগুলোকেও নিয়ে নিলাম। সবাই একসাথে হইচই করতে করতে নদীর পাড়ে গেলাম। প্রায় 1 ঘন্টার মতো ওইখানে ঘুরলাম ফিরলাম আর ছবি তুললাম। তখনই এক বোন বলে উঠলো, এই রাই বাড়ি যাবি না? পাত্ররা মনে হয় এসে গেছে। সঙ্গে সঙ্গে ফোনের ঘড়িটা দেখি 1 ঘন্টা পার, চল চল বাড়ি চল বলে সব উঠে দাঁড়ালাম। নদীর পাড় থেকে হাত পা ধুয়ে নিলাম। এতক্ষণ মাটিতে ধুলোবালিতে ছিটেছি। হাঁটতে হাঁটতে বাড়ির ঠিক সামনে আসতেই কিছু হইচয়ের মতন শব্দ শুনতে পেলাম, যেন অনেক মানুষ একসাথে কথা বলছে। গিয়ে দেখি আমাদের কাকি চাচিরা কথা বলছে। বাড়িতে ঢুকতে প্রথমে একটা টিনের ঘর পড়ে, ওটা এক চাচারা থাকেন আর তারপরে আমার খালামণির দালান বাড়ি। ও ওনারা কথা বলছে ভেবে স্বস্তি পেলাম। ছেলেরা আসেনি তাহলে, যাক সব বোনেরা যার যার মতো চলে গেল। আমি নিশ্চিন্ত মনে হেলতে দুলতে আমাদের বাড়ির কাছে এসে গেল। আশেপাশে কিছুই খেয়াল করিনি, আমার আবার অভ্যাস আছে মাঝে মধ্যে সিটি বাজে, তো আমি বাঁশি বাজাতে বাজাতে হেলতে দুলতে শুধু সুরাইয়া যে রুমে ছিল সেই রুমে ঢুকে গেলাম। হাতে ফোন ছিল, আমি ফেসবুক দেখতেছিলাম আর হাঁটছিলাম। অতঃপর রুমে ঢুকে সিটি বাজাতে বাজাতে সেই উপরে তাকায়, আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কতগুলো মানুষ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। পাশে তাকিয়ে দেখি মা আর খালামুনিও আছে। ভ্যাবাচাকা খেয়ে মুখ থেকে জোরেই বাঁশির আওয়াজ বেরিয়ে এলো। সাথে সাথে নিজেকে সামলে মুখ বন্ধ করে নিলাম। মাথায় এলো লজ্জায় মাথা কাটা যাওয়ার আগে এখান থেকে কেটে পড়তে হবে। সেভাবেই পিছনে ঘুরে দিলাম দৌড়। 4 কদম যেতে কেউ ডেকে উঠলো, এই দাঁড়াও দাঁড়াও। থেমে গেলাম। চেহারাটা যে কি বলবো, কি যে বানিয়ে ফেলেছি, শালা পালাতেও দিল না। মুখে হাসি টেনে আস্তে আস্তে ঘুরে দাঁড়ালাম। খাটের উপর বসে আছে একটা লোক। পোশাকে বড়লোক ধরনের মনে হচ্ছে। তিনি বললেন, এখানে আস। আমি কোনো মতে হেসে এগিয়ে গিয়ে তাদের সালাম দিই। সবাই উত্তর নিল। লোকটি বলল, তুমি? খালামণি বলে উঠে, হে হে, উনি পাত্রী খালাতো বোন। লোকটি ও বলে মাথা নাড়ালো। পাত্রী? আমি অবাক। আমি খাটের যে প্রান্তে দাঁড়ানো ঠিক সেখানে একজন বসে, মাথায় ঘুমটা। আমি ডানে ঘুরে ঘুমটার সামনে মুখ এনে তাকিয়ে দেখি সুরাইয়া। উপস, সোজা হয়ে দাঁড়ালাম। মানে পাত্রপক্ষ এনারাই? হ্যাঁ, আমি ওর বোন বললাম। সাথে সাথে লোকটির পাশে চেয়ারে বসা এক ছেলে হেসে উঠে দাঁড়িয়ে পড়ল। আরে বিহান সাহেবা বলে আমার দিকে দুবাহু প্রসারিত করে এগিয়ে আসতে গেল। ঘটনা দেখে তো আমি আকাশ থেকে পড়লাম। তার দিকে দুহাত তাক করে 2 কদম পিছিয়ে গেলাম। আরে আরে বেআইন, কি ভয় পান নাকি? বলল ছেলেটি। এমন ষাঁড়ের মতো চেঁচালে সবাই ভূত পাবে, আস্তে করে বললাম। বাকিরা সবাই অবাক। সে লোকটি বলে উঠল, নিশান। ছেলেটা তার দিকে তাকিয়ে আবার আমার দিকে ফেলল আর দুষ্টু হাসি হেসে পিছিয়ে গেল। নিজের জায়গাতেই বসে পড়ল। মা একটু হাসলো। ভাই আপনারা নেন না, কেউ কিছু খাচ্ছেন না? তাকে লক্ষ্য করলাম। খাটের উপরে 4 জন বসা, 2টো মাঝবয়স লোক আর 3য় জনের মধ্যে পাত্র। দেখতে বেশ হ্যান্ডসাম। আর তারপরে আমার বোন। আর ঘরে মা খালা আরো অনেকে আছেন। খালু নেই, উনি পুলিশের চাকরি করেন, তাই ছুটি করতে পারেননি, তাই আমরাই পাত্র দেখবো। খাটের সে লোকটি বলল, তোমার নাম কি? আমি স্বাভাবিক স্বরে বলি, রায়। ভালো ভালো, আমি হলাম রেজওয়ান হোসেন, আর এই হলো পাত্র। ছেলের দিকে হাত তুলে আর উনি পাত্রের বাবা। 3য় লোকটাকে দেখিয়ে আমি সৌজন্য হাসি হাসলাম। উনি আবারও বলে উঠলেন, আমি পাত্রের আঙ্কেল হই। আর এই হলো আমার ছোট ছেলে নিশান আর বড় ছেলে আবির। আমি তার কথা মতো সবার দিকে তাকিয়ে নিশানের দিকে তাকালাম। ছেলেটা কেমন শয়তানি হাসি দিয়ে রেখেছে।
যখন উনি বললেন আবির, আমি পাশে থাকা ছেলেটার দিকে তাকাই আর এক পলকের জন্য আটকে যাই। বেশ লম্বা দেখতে, স্টিল বডি, জিম করে দেখলেই বলে দেওয়া যায়। একটা লাল টি শার্ট আর কালো জ্যাকেট পরা, চুলগুলো মারাত্মক সুন্দরভাবে ডান চোখের সামনে এসে পড়েছে। তার একটা অন্যরকম আভা ফুটে আছে। আমার দিকে তাকালো, আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেই। খালামণি আর পাত্রের বাবা বিভিন্ন কথাবার্তা বলছেন আর রেজন আঙ্কেল ফাঁকে ফাঁকে আমাকে দু একটা প্রশ্ন করছেন। আমি তার উত্তর দিই। পাত্রের বাবা বলে উঠলেন, ভাবি আসতে এত দেরি হতো না, তবে বন্ধুকে ফেলে আসতে চাইনি। পাশে রেজওয়ান হোসেনের কাঁধে হাত রেখে, রেজওয়ান আর আবির গত রাতে দেশে ফিরে আসার কথা ছিল, আসতে পারেনি, আজ আসলো। আমি আবার একটু বেশি কৌতূহলী, আঙ্কেল আপনারা দেশের বাইরে থাকেন? উনি বললেন, না, ব্যবসার কাজে আমরা দুজন একটু বাইরে গিয়েছিলাম। আমার ছেলে মূলত সামলায় সব ব্যবসার কাজ। ও কোন দেশ? আবারও প্রশ্ন করলাম। এদিকে মা চোখ গরম করে তাকালো। আঙ্কেল হেসে উঠলেন, এই তো প্যারিসে ছিলাম। ও, আমার খুব প্রিয় একটা জায়গা প্যারিস। খুশি হয়ে গেলাম আমি। তাই নাকি? আমি মাথা নেড়ে হ্যাঁ বল। এবার তো আঙ্কেল একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, আমিও উত্তর দিচ্ছি। কিছুক্ষণ পর পাত্রের বাবা কাশি দিয়ে উঠলেন, তো ভাবি পাত্র আর পাত্রী আলাদাভাবে কথা বলুক নাকি? খালামণি বললেন, হ্যাঁ হ্যাঁ ভাই, সুরেয়া যাও, মেহিরকে নিয়ে যাও। সুরেয়া মাথা নেড়ে খাট ছেড়ে উঠে দাঁড়ালো। তাকিয়ে দেখে পাত্র খুব হাসি খুশি আছে। আমি সুরেয়া একটু টেনে কানে কানে বললাম, আমিও আসি। ও একটা থাপ্পড় দিয়ে চলে গেল ভেতরের রুমে। আমি হাসছি। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি নিশান আমার দিকে তাকিয়ে আছে। আবিরের দিকে তাকালাম, দেখে উনি একটা ভাব নিয়ে ফোন টিপছে। ভাই, একটা জায়গায় আসছিস, ফোন না দেখলে কি হয় নাকি মানায় না? মনে মনে ভাবলাম, তবে যাই বলো, ছেলেটা ক্রাশ খাওয়ার মতোই, ভেবে মনে মনে হেসে দিলাম। কিছুক্ষণ পরে পাত্র পাত্রী ফিরে আসে। খালামণি গিয়ে সুরাইয়াকে জিজ্ঞেস করে ওর পছন্দ হয়েছে কিনা, আর এইদিকে পাত্রকেও তার বাবা জিজ্ঞেস করে। রায় অতি আগ্রহের সাথে দেখছিল, দেখে দুইজনেই হ্যাঁ বলেছে। সবাই খুশি হয়ে একে অপরকে অভিনন্দন জানাচ্ছে। দুপক্ষ মিলে বিয়ের তারিখ ও ফিক্স করে ফেললো। রায় মিহিরের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, কি দোলা ভাই, সেকেন্ডের ঘরে হ্যাঁ করে দিলেন? এত পছন্দ হয়েছে? ভেবেছিলাম ভাইয়া খুব শান্তশিষ্ট, কিন্তু আমাকে পিছিয়ে ফেলে উনি বললেন, আরে শালি সাহেবা, আপনার জন্যই তো বিয়ে তাড়াতাড়ি হ্যাঁ বলে দিলাম, শীঘ্রই আবার দেখা করতে হবে না? বলে মিটমিট করে হাসলেন। রায় হাসতে হাসতে সেখান থেকে সরে এলো। সবাই এখন সবাইকে মিষ্টিমুখ করাচ্ছে। রায় গিয়ে মেহেরকে মিষ্টি খাইয়ে দিল। এই ফাঁকে নিশান এসে রায় এর মুখের সামনে মিষ্টি ধরলো। রায় মাথা নেড়ে না করে দিল। বাকিরা এতটা লক্ষ্য করেনি নিশান আর রায়কে। নিশান রায়ের ঠিক মুখের সামনে এসে দাঁড়ালো। নতুন সম্পর্কের শুরু, মিষ্টি মুখ দিয়ে হোক খুব আস্তে করে বলতো, রায় ব্যতীত কেউ শুনতে পায়নি। রায়ের চোখ ডিমের মতন বড় হয়ে গেল। নিশান এক গাল হেসে জোরে বলে উঠলো, আর এখন তো আমরা বিয়াই বিয়ান। মিষ্টি মুখ করে সবার অগোচরে বাঁকায় এসে তাকালো। বোঝেননি? বলে রায়ের মুখে মিষ্টি ছেড়ে দিল। না চাইতো রায়কে খেতেই হলো। বাকি সবাই হাসাহাসি করছে। কেউ নিশ্চয়ই বোঝেনি নিশান কি বুঝিয়েছে, কিন্তু রায় ঠিকই বুঝেছে। জবাব দেওয়া ফরজ, তাই রায় একটা শয়তানি হাসি হেসে কালো জাম চামচ দিয়ে নিয়ে নিশানের সামনে ধরলো। নিশান হা করতে রায় দ্বিগুণ জোরে ওর মুখে মিষ্টি ঢুকিয়ে দিল। ঠিক বলেছেন বিয়াই। নিশান আর রায় যেন চোখে চোখে এক অদৃশ্য যুদ্ধের ঘোষণা করে দিল। ঠিক ইঁদুর আর বিড়ালের মতো। চেহারা দেখে বোঝা যাচ্ছে দুইজন দুজনকে সুযোগ পেলেই পেরেশান করবে। খাওয়া দাওয়া শেষ, সবাই হাত মুছে উঠে যাচ্ছে, কিন্তু রায় দেখলো আবির কিছুই খেলো না, শুধু দুটো মিষ্টি খেয়েছে। ভাব যত সব বড়লোকের ছেলে হলে যা হয় আর কি, মনে মনে ভাবছে আর আবিরের দিকে কুটু দৃষ্টিতে তাকিয়ে আছে রায়। হঠাৎ করে আবির রায়ের দিকে তাকালো। আচমকা রায় ভয় পেয়ে গেল, যদি ওর চেহারার ভঙ্গি দেখে আবির কিছু ভাবে। একটা শুষ্ক ঢোক গিলে নিল রায়। তখনই আবির উঠে দাঁড়ালো আর রায়ের দিকে এগিয়ে যেতে লাগলো। রায়ের পরাণ যায় যায় অবস্থা। এদিকে কেন আসছে? কপাল থেকে ঘাম ছুটার উপক্রম। ক্রমে আবির রায়ের দিকে এগোচ্ছে আর রায় ভয়ে কাঁচামুচো হয়ে যাচ্ছে। আবির যখন রায়ের খুব কাছে, তখন রায় ভয়ে চোখ বন্ধ করে নিল। আল্লাহ আল্লাহ, এবার বাঁচিয়ে নাও, জীবনেও আর কাউকে কিছু বলবো না, প্লিজ প্লিজ প্লিজ। পরক্ষণে রায়ের নাম ধরে ডাক পড়লো, এই রাই। রাই, চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছিস কেন? রায় ভয়ে ভয়ে চোখ খুলে দেখেন সবাই ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু আবির নেই, কাছেও নেই, আশেপাশেও নেই। রায় তাড়াতাড়ি আশেপাশে তাকালো, ঘাড় ঘুরিয়ে তার ঠিক পেছনে যে দরজা সেদিকে তাকালো। দেখে আবির বাহিরে বেসিং এর কাছে হাত ধুচ্ছে। এটা দেখে রায় একটা বড় শ্বাস ফেলে প্রশান্তির হাসি দিয়ে সামনে তাকালো। কিন্তু হাসি আর স্থায়ী হলো না, কারণ বাকিরা সবাই ওর দিকে প্রশ্নগত চোখে তাকিয়ে। আ আ কি কিছু না বলে ও মাথা নাড়ালো। ওর খালা ওর দিকে একটা তোয়ালে ছুঁড়ে দিল, আবিরকে দিয়ে দে বলে। রায় মাথা নেড়ে ঘুরে তাকালো। আবির হাত ছাড়তে ছাড়তে আসছে। ওর দরজার কাছে আসতে রায় তোয়ালেটা এগিয়ে দিল, কিন্তু আবির ওকে এমন ভাবে এড়িয়ে গেল যেন রায় অদৃশ্য কিছু।
যেন ও দেখলোই না রায়কে। আর রায়কে পেছনে ফেলে এগিয়ে গিয়ে নিজের যথাস্থানে বসে গেল। রায় মূর্তির মতো দাঁড়িয়ে হা করে রইলো। ইগনোর? এত বড় কলিজা, আমাকে ইগনোর? আশ্চর্য। রায় ঘুরে তাকালো আবিরের দিকে। সে তার বাবার সাথে কথা বলছে আর মায়ের হাতে থেকে তোয়ালে নিয়ে সে হাত মুছছে। রায় তো খাড়ার উপরে অপমানিত। বেটা, তোরে ভালো ভাবছিলাম, ভদ্র ভাবছিলাম, এখন তো দেখি তোর থেকে নিশান লাখো গুণ ভালো, মনে মনে বলছে রায়। পাশ থেকে কে যেন রায়কে আসতে ডাকলো। রায় নিশানের দিকে তাকাতে নিশান হেসে তোয়ালেটা চাইলো। যেহেতু এই মুহূর্তে রায় না, জ্বলন্ত আগুন হয়ে গেছে। রেগে তোয়ালেটা ছুঁড়ে দরজার পাশে টেবিলে ফেলে রেগে মেগে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। নিশান তো পুরোই অবাক। কি হলো? পেছনে আবির বিষয়টা খানিকটা লক্ষ্য করলো। বাহিরে এসে রায় উঠোন জুড়ে ঘুর করছে আর বকবক করে যাচ্ছে নিজের সাথে। বেটা খাটাস, ক্রাশ যাক ধান খেতে, এত ভাব কিসের তোর? তোর দেখিস বিয়ে হবে না, বউ আদর করবে না, তোর এই খাটাস শোনাই তোর উচিত শিক্ষা দেবে। তোর কপালে বউ নাই। বকবক করছে আর একটা আম গাছের চারপাশে গোল গোল করে ঘুরছে রায়। তখনই এক বোন এলো। রায়, এই রায়। ওর হেলদোল নেই, নিজের মতোই ঘুরছে। এই রায়। রায় দেখছে না মেয়েটি রায়ের পিছু পিছু হাঁটা শুরু করলো। এই রায়, কিরে এইভাবে ঘুরছিস কেন? মনি, আমার রাগে গা পিত্তি জ্বলছে। মনি একটু মজা করলো। কেন, তুই কি ডালের জায়গায় কয়লা খেয়েছিস? রায় হাঁটতে হাঁটতে থেমে গেল। রাগান্বিত চোখে তাকালো মনির দিকে। মনে চুপ করে গেল। আবারও রায় ঘোরা শুরু করলো। আচ্ছা কি হয়েছে বলবি তো? বলে লাভ নেই। অপমান করছে আমাকে। কে? মনি অবাক। রায় হাঁটতে হাঁটতে মাঝপথে থেমে গেল। ফলে মনি ও যেহেতু হাঁটছিল ওর পিছু পিছু, তাই দুজনে ধাক্কা লেগে গেল। আবারও রায় মনির দিকে রেগে তাকালো। মনি বেচারা কিছু না জেনেও ভয় পেয়ে গেল। অবশেষে পাত্রপক্ষে যাবার সময় হয়ে গেল। রায় মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। বড়রা নিজেদের মধ্যে কথা বলছে। মিহির ভাইকে গোমরা মুখে করে বিদায় জানালেন রায়। সুরাইয়া দূর থেকে দেখছে দাঁড়িয়ে। আর মিহির সুরাইয়ার দিকে তাকিয়ে শুধু ইশারায় ওকে কাছে এসে দাঁড়াতে বলছে, কিন্তু সুরাইয়া তা করছেন না। রায় সেটা লক্ষ্য করলো, কিন্তু তবুও ওর এখন মজা করার মুড নেই। নিশান ধীর পায়ে এগিয়ে এলো রায়ের কাছে। এসে ওর কানের কাছে ফিসফিস করে বলল, খুব শীঘ্রই তাহলে দেখা হচ্ছে, কি বলেন বিয়া? রায় এমনিতেই রেগে, তার উপরে মস্করা। আপনার সাথে দেখা করার জন্য কেউ বসে নেই। বলছো কেন থাকবে? দাঁড়িয়ে থাকবে তাও আমার আপ্যায়ন করার জন্য। বলে বাঁকা চোখে তাকালো। গোবরের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবো আইসেন, বলে ভেঙচি করলো রায়। দেখাই যাক, না হোক, বলে রায় এর ডান হাত আলতো করে ছুঁয়ে দিয়ে চলে গেল গাড়ির দিকে। রায় প্রথমে টের না পেল, পরে বুঝতে পারলো ততক্ষণে নিশান গাড়িতে উঠে পড়েছে। গাড়ির পেছনে রেজন আঙ্কেল, মিহির ভাই ও তার বাবা। তার সামনে ড্রাইভিং সিটে ড্রাইভিং করবে আবির, আর পাশে নিশান। রেজন সাহেব হঠাৎ সবার সামনেই রায়ের মাকে বলে উঠলেন, আপা আপনার মেয়েটা সত্যি খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। এমন একটা ব্যাটার বউ পেলে তো। সাথে সাথে মিহির বাবা কেসে উঠলেন। মানুষ অতিরিক্তই মজা করে। খালামণি অবাক হয়ে হেসে উঠলেন। আর রায়ের মা জোর পুরো ভেসে বললেন, মেয়ে তো একটা, অনেক ছেলে মানুষই করে, একদম যাচ্ছি। তো আর কিসের কথা, তাই না ভাই? বলে কোনো মতে কথা এড়ালেন। মনি হেসে উঠলেন। রায়কে শুনিয়ে বলল, কবুল কবুল কবুল। রায়কে হাতে চিমটি দিল। মনি ঠোঁট চাপে হাসলো। অবশেষে সবাই গাড়িতে উঠলো। আবিরও প্রস্তুতি নিয়ে গাড়িতে বসবে। তখনই ওই রাস্তা দিয়ে কতগুলো ছোট বাচ্চা ছেলেরা খেলতে খেলতে যাচ্ছিল। ওদের হাতে মনে হয় রঙের পানি ছিল। ওরা একজন আরেকজনকে রং মারতে গিয়ে সোজা খানিকটা রং এসে আবিরের বুকের ডান দিকে কাজ জুড়ে লেগে গেল, আর ওর হাতেও লেগে গেল। বেচারা রেগে উঠে কিছু বলতে গেল, কিন্তু তার আগে ছেলেগুলো এক ছুটে দৌড়ে পালাল। চাচা মাফ করিয়েন, বলতে বলতে সব ঝোপঝাড়ে লুকিয়ে গেল। ওদের কাণ্ড দেখে সবাই একে তো অবাক প্লাস রেগে গেছে। এদিকে রায় আবিরের ওপর রেগেছিল নিশ্চয়ই, কিন্তু চাচা শব্দটা শুনে রায়ের হাসি চলে এলো। কিছুতেই আটকাতে পারছিল না। রায়ের মা বলতে গেল, বাবা তুমি রাগ করো না, ওরা সব বাচ্চা। পুরোটা শেষও করতে পারলো না। পেছন থেকে অট্টহাসিতে ফেটে পড়লো রায়। হু হু করে হেসে উঠল। খালামণি, মা, মনি সবার রায়ের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে, কিন্তু বেচারা হাসিটা থামাতে পারছে না। গাড়ির ভেতর থেকে রেজন আঙ্কেল বেরিয়ে এসে বলতে লাগলেন, কাজের কাজ হয়েছে, সব জায়গায় মুড নিয়ে থাকিস, ওই বাচ্চারাই তোর মুড উড়িয়ে দিয়ে গেছে, বলে উনিও হাসতে লাগলেন। বাবা কঠোর কণ্ঠে আবির বলল। রায় কোনো মতে নিজের হাসিটা দমিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তবুও মুখে হাসি। খালামণি বললেন, বাবা রাগ করো না, এক কাজ করো, ভেতরে গিয়ে পরিষ্কার করে এসো। আবির বলতে গেল, না ঠিক আছে। মুখ চরম বিরক্তি। রেজন সাহেব বলল, কিসের না, যা গিয়ে হাত আর শার্ট পরিষ্কার করে আয়, নইলে আবার গাড়িতে রং লেগে যাবে। নিশান বলল, তো বাবা তোমার গাড়ি দামি নাকি ভাইয়া দামি? রেজন সাহেব ঠাট্টা করে বলল, অবশ্যই গাড়ি। সবাই হেসে উঠলো। রায় আরো জোরে হেসে উঠলো।
আবির রাগী দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রায়ের মা বললেন, তুমি বাদ দাও আবির, যাও গিয়ে ধুয়ে আসো। রেজন সাহেব বললেন, হ্যাঁ যা। রাই, মা ওকে একটু নিয়ে যাও তো, একটু সাহায্য করো। আর মা একসাথে আমার দিকে তাকালো। আমি তো না চাইতেও হাসছি, নিষেধ করার আর উপায় নেই। আবির হেঁটে আসতে লাগলো। আমিও হাত মুখ চেপে পেছন পেছন গেলাম। মিটমিট করে হাসছি আর ভাবছি, বেশ হয়েছে ভাব, তোমার ভাব একেবারে ঘুচিয়ে গিয়েছে। তাকে নিয়ে বাসের ভেতরে বেসিনের সামনে দাঁড়ালাম। উনি হাত বাড়িয়ে বেসিনের কল ধরতে গেলেন। মিনিট বলে থামালাম আর আমি কল ছেড়ে দিলাম, নইলে রং লেগে গেলে পরিষ্কার কে করতে যাবে। উনি ভাব দেখে এক হাত দিয়ে পানি নিয়ে টি শার্টের দিকটা মুছতে গেলেন, কিন্তু ভাগ্য রং কমবে কি, উল্টো তার হাতে থাকা রং আরো লেগে গেল তার টি শার্টে। জ্যাকেটটা গাড়িতেই খুলে ফেলেছিলেন, তাই এ যাত্রায় সেটা বেঁচে গেল। আমি ফিক করে একটু হেসে উঠি। উনি একটা শ্বাস ছাড়লেন। রাই তাকে থামিয়ে দিয়ে বলল, আমি হেল্প করছি, বলে হাতে সাবান মেখে আবিরের দুহাত ধরে সাবান লাগিয়ে দিতে লাগলো রাই। আবির এখনো চোখ মুখ কুচকে রায়ের দিকে তাকিয়ে আছে। রাই খুব হাসি খুশি স্বভাবের, ওর মুখে একটা চিলতে হাসি সর্বদাই বিরাজমান। আবির সে হাসিটাকে কতক্ষণ দেখলো, যেহেতু রাই ওর খুবই কাছে তাই খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলো আবির। আবিরের দুহাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিল রাই, তারপর হাতে পানি নিয়ে টি শার্টের বুকের দিকটাতে রং মুছে দিতে গেল। একটু একটু করে পানি দিয়ে উঠাচ্ছে আর রাই একটু ইতস্তত করছে। বারবার আবিরকে স্পর্শ করাটা ওর একটু অস্বস্তিকর মনে হচ্ছে, তবুও দিচ্ছে। বারবার একটু অন্য মেয়ের স্পর্শ আবিরের ঠিক এতটাও ভালো লাগছে না, কিন্তু ও নিষেধও করছে না। আর রাই তো ভুলে গেছে যে আবিরের হাত এখন পরিষ্কার। এখন আর ওর আবিরের দাগ পরিষ্কার করতে হবে না, ওর নিজের কাজে অব্যাহত। শার্টের রং পুরোপুরি তো যায়নি, তবে কোনো মতে যা উঠেছে আর কি। রায় হাত ধুয়ে আবিরের দিকে এক পলকে তাকালো, দেখলো ওর টি শার্টের কালার থেকে কিছুটা রং গলায় ছিটে পড়েছে। স্বাভাবিকভাবে রায় চট করে জলদি গলায় হাত দিয়ে মুছে দিতে গেল। মুহূর্তে বাঘের থাপার মতো আবির রায়ের হাত ধরে ফেললো। আচমকায় রায় অবাক হয়ে আবিরের দিকে তাকালো। আবির খুব তীক্ষ্ণ দৃষ্টিতে রায়ের দিকে তাকে একটু একটু করে ওর দিকে এগোতে লাগলো। রায় বিস্মিত চোখে আবিরের দিকে তাকালো, কিন্তু ভাবনাশহীন ভাবে রায়ের দিকে এগোচ্ছে। আর রায় পিছতে এক পর্যায়ে দেওয়ালের সাথে ঠেকে গেল। কি হচ্ছে কি, হাত ছাড়া। আবির তত এগোচ্ছে, এক পর্যায়ে রায়ের মুখের সামনে এসে থেমে গেল। এতই যখন ভয় তো হাসছিলে কেন? প্রথমবার আবির রায়ের সাথে কথা বলল। রায় অনেকটা অপ্রত্যাশিত ভাবে তাকিয়ে রইল। আবিরের কণ্ঠটা শুনতে একদম কোনো রেডিও আর্জের মতো শোনাচ্ছে। ভয় আপনাকে? আমার বয়ে গেছে, বলে রায় মুখ ঘুরিয়ে নেয়। তাই বলে একটু একটু করে রায়ের দিকে এগোতে লাগলো। রায় আবারও বিস্ফোরিত চোখে তাকিয়ে সাথে সাথে ওর বুকে হাত দিয়ে ওকে আটকালো। কি অসভ্যতা এসব, দূরে যান বলে ছেড়ে সরে যেতে গেল, কিন্তু আবির উল্টো ওর হাত আরো শক্ত করে চেপে ধরলো। রায় ব্যথায় বলে উঠলো। আবির তীব্র চোখে রায়ের নুয়ে যাওয়া চেহারা দেখে এক চিলতে পরিমাণে হেসে রায়ের মুখের সামনে এসে পড়া চুলগুলোর দিকে লক্ষ্য করে একটা ফু দিল। একদিকে ব্যথা লাগছে হাতে, অন্যদিকে আবিরের এমন কাজে রায় কষ্ট মাখা চেহারায় আবিরের চেহারার দিকে তাকালো। কি যেন একটা মনে করে আবির আগের মতো নিজের ভাব নিয়ে এক ঝটকায় রায়ের হাত ছেড়ে সোজা হয়ে একটা হাসি নিয়ে বলল, আমার থেকে দূরেই থাকবে, বলে ঘুরে দাঁড়ালো আবির। রায় রেগে জবাব দিল, আপনার কাছে আসার কারো শখ নেই, আর আমার থেকে দূরে থাকা লাগবে না, দেখা যাবে নিজেই আমার পিছু পিছু নাচছেন। আবির বাঁকা হাসি করে তার ছিল চোখে রায়ের দিকে তাকালো। তোমার পিছনে? হা হা, কোন দিক থেকে তো তোমাকে কোহিনূরের মতন মনে হচ্ছে না, বলে একবার উঁচু করলো আবির। রায় আরো খেপে গেল। কোহিনূরের সবার কপালে থাকে না। সবাইকে নিঃসন্দেহে বিবসো না। জিন্সের পকেটে বাম হাত ঢুকিয়ে রায় থম মেরে গেল। কি বলতে চান? নিশান আমার পেছনে ঘুর ওকে শেষ করতে দিল না। নিজে যখন বলছো। শাট আপ, বলে চিৎকার করে উঠল রায়। আর যাই হোক, আবির কখনো নিজের সামনে কারো গলা উঁচু আওয়াজ শুনতে পারে না। রায়ের মুখ চেপে ধরলো, তোমার ধমক শোনার জন্য নিশ্চয়ই আসেনি। রায় ওর হাত ছাড়া দিয়ে সরিয়ে নিল। আপনার মতো নিশ্চিন্তার মানুষ শুধু পারে অন্যদের কষ্ট দিতে, নিজের ভাইয়ের সম্পর্কে এমন মন্তব্য করতে আপনার খারাপ লাগলো না? জি, আপনার সাথে যার ভাগ্যরেখা মেলেছে সে জাস্ট কষ্টে কাটাবে, মুখ পোড়া মানুষ, বলে রায় হনহন করে সে স্থান ত্যাগ করলো। মেজাজ তীক্ষ্ণ চোখ দুটো খুলে তাকালো রায়। তবে এই অন্ধকারের চোখ খোলা না খোলা একই কথা। আবির এখন ওকে জড়িয়ে শুয়ে আছে। তবে সে প্রথম ঘটনার কথা মনে পড়ে রায়ের খারাপ লাগার পরিমাণটা আরো দ্বিগুণ বেড়ে গেল। আস্তে করে নিজের ওপর থেকে আবিরের হাতটা সরিয়ে নিল রায়।
আর ওর থেকে দূরে সরে গেল। এই মুহূর্তে আবির জেগে থাকলে নিশ্চয়ই ওর হাতটা সরানোর সুযোগটাই পেত না রাই। বদলে আবির আরো কটুভাবে ওকে নিজের কাছে টেনে নিত। উঠে খাটের সাথে হালনা দিয়ে বসলো রাই আর নিজের মাথাটা দু হাতে চেপে ধরলো। কিচ্ছু ভালো লাগছে না তার, আর না দু চোখে ঘুম আসছে। মাথায় কি ব্যথা করছে নাকি? চমকে উঠে, আপনি ঘুমাননি? আবির রায়ের ডান হাত ধরে নিজের কাছে এনে বুকের মাঝে আগলা রেখে মাথায় বিলি কাটতে লাগলো। হাতটা তো সরিয়ে নিলে ঘুমটা আর কিভাবে হয় বলো? রায় অস্বস্তিতে চোখ বুজে নিল। আপনার মনে হয় আপনার সাথে সংসার করলেই আমি আপনার হয়ে গেলাম? সব এতই সহজ? হালকা হাসি। আলাদাভাবে তোমাকে নিজের নামে লেখার কোনো প্রয়োজন নেই। রায় বুঝলো না বিষয়টা, অবাক হলো। মানে? আবির আর কিছু বললো না, বিলি কাটতে লাগলো। রায়ের কানে অনবরত বিলের শ্বাস প্রশ্বাস শব্দ আসছে। তুমি কখনো নিজের শরীরের একটা অঙ্গকে আলাদাভাবে বাইরে থেকে এনে জোড়া দিতে পারবে? রায় কপাল কুঁচকে ভাবতে লাগলো, কি বলছে এইসব? কিন্তু রায়ের মন চাচ্ছে না এইসব প্রশ্নের উত্তর দিতে। চুপ করে রইল রায়। আবির পুনরায় প্রশ্ন করলো। রায় বিরক্ত সুরে বলল, কি সব বলছেন? নিজের শরীরের অঙ্গকে বাইরে থেকে কিভাবে আনা যায়, যেখানে সেটা ইতিমধ্যেই আপনারই কাছে আছে? আবির হাত দুটো থেমে গেল। মাথা থেকে হাত ছড়িয়ে আবির রায়ের দিকে তাকালো। তুমি তার ব্যতিক্রম ছিলে না, শুরু থেকে আমারই ছিলে। রায় স্তব্ধ হয়ে গেল। আবির পুনরায় ওর মাথায় বিলি কেটে দিতে লাগলো। আবিরের কথা ভাবতে ভাবতে কখন যে রায় ঘুমিয়ে গেছে সে জানে না। কি ভালোবাসা কি এতই সহজ? এই দেখো না, নিজেকেই মানতেও পারছো না, আর এই দেখো আমি তোমাকে ছাড়তেও পারছি না। আবির শূন্যের কথাগুলো ছড়িয়ে দিল। যদিও তার কথার প্রশ্নের উত্তর দেওয়ার মতন মানুষটি এখন গভীর ঘুমে, অপেক্ষা করাটা নাটকীয়। এক ফোঁটা শান্তির ঘুমের আশায় চোখ দুটোর পাতা এক করে দিল আবির। একা একা কথা বলে নিজেকে পাগল প্রমাণিত করার ইচ্ছাটা ওর নেই। সকালে অনেক শব্দ কানে আসে, ঘুম ভেঙে গেল রায়ের। তৃপ্তির ঘুমটুকু বিসর্জন দিয়ে ঘুম লেগে আসা চোখ দুটো মিটমিট করে খুলল। আবিরও শব্দের জন্য চোখ মুখ কুঁচকে ঘুম থেকে জেগে গেল। কি হচ্ছে কি বলে রায়ের চোখ ডলতে লাগলো। আবির এখনো রায়কে জড়িয়ে রেখেছে। আমার বিয়ে লেগেছে বলে আবির রায়ের চুলে মুখ বুঝে আবারও ঘুমিয়ে গেল। রায় আর চোখে তাকালো। 3 দিন আগে বিয়ে হয়েছে, আবারও বললে বিয়ে লাগছে। পেট ভরে না নাকি? আবির ওভাবেই বললো, না মন ভরে না। বাড়ির মানুষও জানে আমার বউ আমাকে পছন্দ করে না, তাই আমার আবার বিয়ে দেবে। রায় মুখটা সরিয়ে নিল। রায় আর ওর থেকে দূরে সরে গেল। এই মুহূর্তে আবির জেগে থাকলে নিশ্চয়ই ওর হাতটা সরানোর সুযোগটাই পেত না রাই। বদলে আবির আরো কটুভাবে ওকে নিজের কাছে টেনে নিত। উঠে খাটের সাথে হালনা দিয়ে বসলো রাই আর নিজের মাথাটা দু হাতে চেপে ধরলো। কিচ্ছু ভালো লাগছে না তার, আর না দু চোখে ঘুম আসছে। মাথায় কি ব্যথা করছে নাকি? চমকে উঠে, আপনি ঘুমাননি? আবির রায়ের ডান হাত ধরে নিজের কাছে এনে বুকের মাঝে আগলা রেখে মাথায় বিলি কাটতে লাগলো। হাতটা তো সরিয়ে নিলে ঘুমটা আর কিভাবে হয় বলো? রায় অস্বস্তিতে চোখ বুজে নিল। আপনার মনে হয় আপনার সাথে সংসার করলেই আমি আপনার হয়ে গেলাম? সব এতই সহজ? হালকা হাসি। আলাদাভাবে তোমাকে নিজের নামে লেখার কোনো প্রয়োজন নেই। রায় বুঝলো না বিষয়টা, অবাক হলো। মানে? আবির আর কিছু বললো না, বিলি কাটতে লাগলো। রায়ের কানে অনবরত বিলের শ্বাস প্রশ্বাস শব্দ আসছে। তুমি কখনো নিজের শরীরের একটা অঙ্গকে আলাদাভাবে বাইরে থেকে এনে জোড়া দিতে পারবে? রায় কপাল কুঁচকে ভাবতে লাগলো, কি বলছে এইসব? কিন্তু রায়ের মন চাচ্ছে না এইসব প্রশ্নের উত্তর দিতে। চুপ করে রইল রায়। আবির পুনরায় প্রশ্ন করলো। রায় বিরক্ত সুরে বলল, কি সব বলছেন? নিজের শরীরের অঙ্গকে বাইরে থেকে কিভাবে আনা যায়, যেখানে সেটা ইতিমধ্যেই আপনারই কাছে আছে? আবির হাত দুটো থেমে গেল। মাথা থেকে হাত ছড়িয়ে আবির রায়ের দিকে তাকালো। তুমি তার ব্যতিক্রম ছিলে না, শুরু থেকে আমারই ছিলে। রায় স্তব্ধ হয়ে গেল। আবির পুনরায় ওর মাথায় বিলি কেটে দিতে লাগলো। আবিরের কথা ভাবতে ভাবতে কখন যে রায় ঘুমিয়ে গেছে সে জানে না। কি ভালোবাসা কি এতই সহজ? এই দেখো না, নিজেকেই মানতেও পারছো না, আর এই দেখো আমি তোমাকে ছাড়তেও পারছি না। আবির শূন্যের কথাগুলো ছড়িয়ে দিল। যদিও তার কথার প্রশ্নের উত্তর দেওয়ার মতন মানুষটি এখন গভীর ঘুমে, অপেক্ষা করাটা নাটকীয়। এক ফোঁটা শান্তির ঘুমের আশায় চোখ দুটোর পাতা এক করে দিল আবির। একা একা কথা বলে নিজেকে পাগল প্রমাণিত করার ইচ্ছাটা ওর নেই। সকালে অনেক শব্দ কানে আসে, ঘুম ভেঙে গেল রায়ের। তৃপ্তির ঘুমটুকু বিসর্জন দিয়ে ঘুম লেগে আসা চোখ দুটো মিটমিট করে খুলল। আবিরও শব্দের জন্য চোখ মুখ কুঁচকে ঘুম থেকে জেগে গেল। কি হচ্ছে কি বলে রায়ের চোখ ডলতে লাগলো। আবির এখনো রায়কে জড়িয়ে রেখেছে। আমার বিয়ে লেগেছে বলে আবির রায়ের চুলে মুখ বুঝে আবারও ঘুমিয়ে গেল। রায় আর চোখে তাকালো। 3 দিন আগে বিয়ে হয়েছে, আবারও বললে বিয়ে লাগছে। পেট ভরে না নাকি? আবির ওভাবেই বললো, না মন ভরে না। বাড়ির মানুষও জানে আমার বউ আমাকে পছন্দ করে না, তাই আমার আবার বিয়ে দেবে। রায় মুখ বাঁকিয়ে বলল, লাভ নেই, বউ পাতালে কি কপাল ঘুরবে নাকি?
যেখানে ছেলে নিজেই ঘাটতে। আবির চুলার মধ্যে থেকে মুখ তুলে বলল, আমি ঘাটতারা? আর নয়তো কি? চোখ ছোট ছোট করে নিল রায়। যেটা নিজেই বলছেন সেটাই ঠিক, আর বাকিরা মানুষেরা তো ফিটার। আবির রায়ের কোমর ধরে নিজের দিকে ঘোরালো। আমি খুব নিখুঁত ভাবে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেই। তোমাদের মেয়েদের মতো না বুঝে চিল্লাই না। রায় প্রথমে রাখতে গেল, মুহূর্তে শান্ত হয়ে বাঁকা ঠোঁটে হাসলো। আমি যদি চিল্লানো শুরু করি আপনি এখানে টিকতে পারবেন না। আবির আর চোখে তাকালো। সকাল সকাল তোমার শালিকের মতো গলা শোনার সত্যি ইচ্ছে নেই। আমি শালিক? জোরে চেঁচিয়ে উঠলো রাই। সামনাসামনি থাকায় আবির চোখ খিচে বন্ধ করে নিল। উফ, সোজা বাজ পড়লো কানে। রাই বাঁকা চোখে তাকালো। একটা দুষ্টুমি বুদ্ধি মাথায় এলো। রাই আবিরের কানের সামনে গিয়ে চেঁচিয়ে উঠলো। সাথে সাথে আবির ওকে ছেড়ে কান চেপে ধরল। এই ফাঁকে রাই হেসে দিয়ে উঠে গেলেই আবির ওর হাত টেনে আবারও নিজের উপরে ফেলে দিল। আমাকে টিয়া বলে ডাকি, শালিক না। রাই হেসে উঠে, তো এখন থেকে শালিক বলে ডাকবেন বলে আবারও চিৎকার দিতে গেলে আবির ওর মুখ চেপে ধরলো। ভালোটা ভালো লাগে না, মানুষের করে আওয়াজ করতে লাগলো। আবির চোখে দুষ্টু হাসি নিয়ে রায়ের দিকে তাকালো। ইউ নো হোয়াট? রায় ভ্রু উঁচু করে কি জিজ্ঞাসা করলো। আবির ওর মুখ থেকে হাত ছড়িয়ে বাঁকা হেসে বলল, তোমার মুখ বন্ধ করার উপায় আমার জানা আছে, কিন্তু এই বাসি মুখে সেটা অ্যাপ্লাই করতে চাচ্ছি না। রায় এক সেকেন্ড বোকার মতো তাকিয়ে থাকলো। ছি, কি আপনি? হ্যাঁ, পিশাচ বলে রায় উঠতে গেলে আবির ওকে ধরে বালিশে শুয়ে ওর উপরে উঠে গেল। কি পিশাচ? রায় মাথা নাড়ালো। বুঝাচ্ছি পিশাচ কি জিনিস বলে। আবির মুখ এগিয়ে নিতেই রায় মাথা ঘুরিয়ে নিল, আর আবির রায়ের থুতনিতে একটা কামড় বসে। আর রাকুল বলে নিজের থুতনিতে হাত দিল রায়। তুমি? আবির কিছু বলার আগে দরজায় কড়া নাড়লো কেউ। দুজনে চমকে তাকালো দরজার দিকে। রায় দরজা খুলো। নীলা রায়ের মুখ থেকে বেরিয়ে এলো। আবির কি যেন একটা ভেবে রায়ের দিকে তাকালো। ছাড়ুন, দরজা খুলতে হবে বলে রায় উঠতে গেলে আবির ওকে জড়িয়ে ধরলো। এই রায়, মরে গেছো নাকি? দরজা খুলো। এই রায়। নীলা রেগে বারবার দরজা ধাক্কাচ্ছে। আরে কি হয়েছে? কি? ছাড়ুন বলছে রায়। আবির চুপ করে মিটমিট করে হাসছেন। আরে হাসছেন কেন? এই রায়, দরজা খুলো না কেন? নীলা অনবরত চেঁচিয়ে যাচ্ছে। দেখুন, আপনি এবার বাড়াবাড়ি করছেন কিন্তু। রায় পুরো ঘাবড়ে গেছে। নীলা কি মনে করবে? আর যদি বাকিদেরকে রায়ের নামে বিচার দেয়? আবির এবার জোরে বলল, রাই, উফ রাই, ছাড়ো ছাড়ো। রায় বেয়াকুব বনে গেল। থমের আবিরের দিকে তাকিয়ে রইল। নীলা এটা শুনতে চমকে গেল। কি করছো রাই? দরজা খোলো। আবির আবার নাটকের ভঙ্গিতে বলল, রাই প্লিজ ছাড়ো। দেখো এসব করছো কেন? আমি কি করেছি তোমার? রায় স্বাভাবিক হয়ে কিছু বলতে গেলে আবির ওর মুখ চেপে ধরলো। এই রাই, আমার ব্যথা লাগছে তো নাকি? আমার মুখটা এত শক্ত করে কেন ধরেছো? নীলা পুরো আকাশ থেকে খেজুর গাছে পড়লো। আমার আবিরের সাথে ও কি করছে? চোখের সামনে ভেসে উঠলো ওদের একান্ত ব্যক্তিগত মুহূর্ত। নীলা মাথা ছাড়ালো না। রাই আবির শব্দ ছেড়ে হেসে উঠল। রাই দেখো, এভাবে ছুটছ কেন? রাই প্লিজ। না না, চুলগুলো ধরো না, দেখো হাতটা ছাড়ো না। রায়ের চোখ বিস্ফোরিত হয়ে গেল। করে ও হাত পা ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু আবির নিজের নাটক চালিয়ে যাচ্ছে। রায় দেখো, বলে আবির চুপ হয়ে গেল আর দরজার দিকে তাকালো। রায় বিস্ময়ের চরম সীমায় ও নিজের দরজার দিকে তাকালো। নীলা কলজা ছ্যাঁক করে উঠলো। আবির, আবির তোমার কি হয়েছে? ও কি তোমার কিছু করছে নাকি? আবির বলে দরজায় সর্বোচ্চ শক্তিতে ধাক্কা দিতে লাগলো নীলা। আবির চট করে খাট থেকে লাফ দিয়ে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। রায়ও ঘটনাক্রমে মূর্তি হয়ে গেছে। আবির নিজের টি শার্টটা খুলে হাতে নিয়ে রায়ের দিকে একটা শয়তানি হাসি দিল, আর ডাকতে গিয়ে দরজা খুলে গেল। নীলা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে গেল। আবির! নীলার চোখে যেন কেউ বিষ ঢেলে দিয়েছে। আবির ঠোঁটে হাত দিয়ে রায়ের দিক থেকে মাত্রই মুখ ঘুরিয়ে নীলার দিকে তাকালো। আরে তুই? স্বাভাবিক স্বরে বলল নীলা। আবিরের শরীর আর অগোছালো চুল আর ঠোঁটে হাত দেখে ওখানেই ফিট। হাত দেখে তো ওইখানেই ফিট। মুখ ঘুরে খাটের দিকে তাকাতে দেখে রায় উঠে বসেছে। নীলার চোখে উট পাখির ডিমের পরিণত হলো। রায় দ্রুত উঠেছে, নিজের শাড়ির আঁচল ঠিক করে উঠে আবিরের পাশে এসে দাঁড়ালো নীলা। নীলা কাঁদো কাঁদো মুখে দুজনের দিকে তাকালো। আবির কিছু যেন বোঝেনি এমন ভঙ্গিতে বলল, ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? কি হয়েছে? নীলা ভাঙা ভাঙা গলায় বলল, ওই আবির। হাই তুলে রায়ের পেছনে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো। তুই জানিস না, স্বামী স্ত্রী একান্ত ব্যক্তিগত সময়টাকে ব্যক্তিগত থাকতে দেওয়া উচিত। এবার প্রায় কেঁদে ফেলেছে আমি। নাক টেনে আমি কাকি বলেছে তোমাদের 9টার মধ্যে বাহিরে আসতে। পারবো না, দেরি হবে। তুই যা। বলে আবির একটা ভাব নিল। রায় চেষ্টা করছে কিছু বলার, কিন্তু ততবারই আবিরের কথা শুনে ও নিজেই কোমায় চলে যাচ্ছে। না না নীলা, রায় বলতে গেল। তার আগে নীলা হাত উঁচু করে ওকে থামিয়ে দিল। বাহিরে চলে আয় বলে হুড়হুড় করে বেরিয়ে গেল। রায় চরম দরজা আর আগে আবিরকে ধাক্কাতে সরিয়ে দিল। কি করলেন এগুলা? আপনি? কি করলাম? কেন কিছু জানেনই না? এসব কি নাটক ছিল? বলে ওর হাতে ধাক্কা দিল রায়।
দেখো, যে কাজটা তোমার করা উচিত ছিল সেটাই করলাম, এখন কাউকে না কাউকে তো একটু এগোতে হয়। ভাবনাশহীন ভাবে বলল। আপনি রায় চরমভাবে বিরক্ত। দূর বলে ঘুরে দাঁড়ালো। আবির ওর দিকে না তাকিয়ে বাথরুমের দিকে এগোতে গেলে রায় পিছন থেকে ওর হাত থেমে ধরলো। কোথায় যাচ্ছেন? দাঁড়ান এখানে, আমি যাবো বলে রায় আবিরকে ঠেলে সরিয়ে দিয়ে নিজে বাথরুমে ঢুকে গেল। আবির হাসি মাখা চোখে সেদিকে তাকিয়ে রইলো। কোনো মেয়ের কারণে যে আবির চৌধুরী হাসতেও পারে, সত্যি অবিশ্বাস্য। কথাটা কানে আসলে আবিরের দরজার দিকে তাকালো। নীরা রাগান্বিত চোখে তাকিয়ে আছে। আবির প্রশ্নার্ত চোখে তাকালো। তুমি? আবির চৌধুরী? জীবনে কখনো মেয়েদের পাত্তাই দিতে দেখলাম না। তোমার মতে মেয়েরা শুধু স্বার্থপর আর টাকা লোভী হয়। আজ পর্যন্ত আমাকেও কাছে আসতে দাওনি। আবির ওর কথায় কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। টি-শার্টটা হাতে নিতে নিতে বলল, সোজা কথা বল। নীলা ধীরে এসে আবিরের হাত ধরল। রায় কি করছিল তোমার সাথে? হ্যাঁ, ও কেন তোমার কাছে এলো? মুহূর্তে আবিরের মুখভঙ্গি বদলে গেল। নীলার হাতটা চটকে সরিয়ে মুখ চেপে ধরে দেওয়ালের সাথে ধাক্কা দিল আবির। নীলা ব্যথায় গুমড়িয়ে উঠল। রায় নিজের স্বামীর সাথে কি করছিল সেটা জেনে তোর কি কাজ? যে নিজের স্বামীর সাথে থাকবে না তো কি বাহিরে তোর মতো নষ্টারা থাকবে? নীলা খুব কষ্টে বলল, আবির কি বলছো? রায় তোর ভাবি। মুখ চোখ শক্ত হয়ে সম্পর্ক, বয়স, মানসিকতা সব দিক থেকেই তোর বড়। ওকে নাম ধরে ডাকার দুঃসাহস যেন দ্বিতীয়বার না হয় বলে সর্বশক্তি দিয়ে নীলাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আবির। নীলা আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। বাইরে নিশানের সাথে একটা ধাক্কা লাগলো। নীলা সোজা হেঁটে নিজের ঘরের দিকে চলে গেল। নিশান অবাক হয়ে তাকিয়ে রইল। তৈরি হয়ে দুজনে বাইরে ডাইনিং রুমে এসে দাঁড়ালো। আজও আবিরের ব্যবহারের ক্ষেত্রে কোনো পার্থক্য এলো না। রায়ের হাত ধরে নিয়ে এসেছে। রায় একটা সোনালী পাড়ের লাল রঙের শাড়ি পরেছে আর আবির ঘিয়ে রঙের পাঞ্জাবি। সবাই যে যার মতো কাজ করছে। একটু পরে আবিরদের অন্য আত্মীয়রা আসবে বাড়ির বড় বউকে দেখ। ওদের দুজনকে একসাথে দেখে নীলার গা জ্বলে যাচ্ছে। নীলার মা আবারও বলল, নাও, কিছু বললেই লোক বলবে বেশি কথা বলেই, কিন্তু মানুষ নিজের কাজটাও চেয়ে দেখে না। আবির রায়কে নিয়ে সোফায় বসিয়ে নিজের চাচির দিকে ঘুরলো। কথাটা কোনোভাবে কি আমাকে বললে? উনি মুখ বিকৃত করলেন। তুমি তো সব অসাধ্য সাধন করে বসে আছো। বলতে বলতে টেবিলের উপর পায়েসের বাটি রাখলেন। ওর চাচি তাল মিলিয়ে বললেন, অসম্ভবকে সম্ভব করেছে। আবির বাঁকা ঠোঁটে এক ভ্রু উঁচু করে বলল, সত্যি বর্মা? এখন বড় আব্বু তো এত সুন্দর করে হাত ধরে, বা যদি বলি তোমার সাথে এইসব অসাধ্য সাধন করে না, তো সেই ঘাটতিটা তো কাউকে না কাউকে পূরণ করতেই হবে। তাই ভাবলাম নিজেই যোগদান করি। কি বলো? আবিরের কথা শুনে ওর মা আর ওর বর্মার চোখ টাঙ্গে উঠে গেল। আবির চৌধুরী গভীর স্বরে বলে উঠলো, আবির তার বর্মাকে, তোমাদের মহিলাদের সমস্যা একটাই, তোমরা স্টার জলসার মতো শাশুড়ি সাজতে চাও। শুনে রায় অজান্তেই হেসে ওঠে, কিন্তু সে হাসিতে আওয়াজের অভাবে কেউ শুনতে পেল না। নীলা অবাক হয়ে গেল। আবিরকে দেখেই যাচ্ছে। আবির বলল, কিন্তু এই চক্রে যে নিজেদের পরিচয়টাই ভুলে যাও, সেটা কি ঠিক বড় মা? আবিরের মা বলে ওঠেন, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস আবির। তোর আছে, মাথা মন মস্তিষ্ক সবই ঠিক আছে বলে আবির পা উঠিয়ে এগোতে যাচ্ছিল। রায় উঠে দাঁড়িয়ে আবিরের হাত ধরে ফেললো আর বলল, শুধু শুধু কেন তিলকে তাল করছেন? ভাবনাসহীন ভঙ্গিতে বলল, ইচ্ছে নেই, তবে কিছু কথার জবাব দেওয়া ফরজ। ততক্ষণে নিশানের হাতে ঘড়ি পড়তে পড়তে বের হয়েছিল মাত্র। রায়কে আবিরের হাত ধরে দেখে নিশান এক সেকেন্ডের জন্য তাকিয়ে রইল। এইসব কথা ছাড়ুন প্লিজ, নিজের গুরুজনদের সাথে কোনো ঝামেলা করেন না। আবিরের কথা বাড়ালো না। নিজের মা চাষির দিকে এক পলকে তাকিয়ে ঘুরে এসে রায়ের পাশে বসে পড়লো। নিশান পলক ফেলে নিজেকে নিজেই কিছু একটা বললো বিড়বিড় করে, আর কোনো দিকে না তাকিয়ে সোজা দরজা খুলে বাইরে চলে গেল। রায়, আবির, মা, বর্মা সকলের বিষয়টা লক্ষ্য করলো, কিন্তু আবির সেদিকে নজর দিল না। রান্নাঘর থেকে আবিরের ফুপু বেরিয়ে এলো। আপা, সুমি কোথায়? আবির মা জবাব দিলেন, ও ছাদে গেছে, আচার দিয়েছিলাম, সেটাও রোদে দিতে। ও রাই। রাই দাঁড়িয়ে পড়লো, যেন স্কুলে প্রেজেন্ট দিতে এসেছে। জি ফুপি। মহিলা একগাল হেসে রাইকে নিজের কাছে ডাকলেন, এখানে এসো মা। রাই এক পলকে আবিরের দিকে তাকিয়ে ওনার দিকে এগিয়ে গেল। দেখো, বিয়ের পর বিভিন্ন ঝামেলা হয়ে থাকে, আজ প্রথম তোমার আত্মীয় গুরুজনরা আসবে তোমাকে দেখতে। যাই হোক, বাড়ির বড় বউ তুমি। আবির বিড়বিড় করে হেসে বলল, মনে হয় তোমা। খুবই বললেন, তো তোমাকে কিছু একটা রান্না করতে তো হবে, তাদের খাওয়াতে হবে, কি বলো? রায় মুচকি হেসে মাথা নাড়ালো। তো এখন তুমি ছোটখাটো কোনো আইটেম রান্না করে ফেলো, যেন কেউ এটা না বলতে পারে বউ পায়ের উপর পাতলে খাচ্ছে বলে উনি আদরে রায়ের মাথায় হাত রাখলেন। পেছন থেকে নীলাভ বলে উঠলো, আদৌ রান্না করতে জানে কিনা দেখে নাও, দেখা যাবে। পোড়া মাংস আর শক্ত ভাত খেতে দিল। ওর কথা শুনে রায় একটু মন খারাপ করলেও কিন্তু আবির কোনো প্রতিক্রিয়া করলো না। এটা দেখে রায়ের মন আরো বেশি খারাপ হয়ে গেল।
খুবই বললেন, যাই রাধুক, অন্তত রাতবে তো, তোর মতো বসে নেই ও। কি রাই? রাই জোর করে ভেসে বলল, আমি করছি, কি রাঁধবো? এইটুকু বললেই হবে। ফুপি খুশি হয়ে গেলেন। আসো। দুইজনে রান্নাঘরে ঢুকে গেল। নীলা রেগে ওই জায়গা থেকে নিজের ঘরে চলে গেল। আর আবির মা চাচি ও অন্যান্য কাজে লেগে গেল। আবিরের মা যেতে যেতে বলল, দেখা যাক কি রেঁধে আনে। চাচিও সাই দিয়ে বলল, সেটাই। আবির ডানে রান্নাঘরের ভেতরে রায়ের দিকে তাকালো। সব কথার উত্তর মুখে নয়, মাঝে মাঝে কাজের মাধ্যমে দিতে হয়। হলদিয়া পুকুর থেকে সব বুঝে নিয়ে শাড়ির আঁচলটা ঘুরিয়ে কোমরে গুজে নিল। বেশি কিছু না, তবে মুরগির কোরমা রান্না করতে হবে ওকে। মিসেস কামাল আবিরের সব প্রয়োজনীয় মশলা মাংস এনে রায়কে দিয়ে দিল। রায় চুলগুলোকে একটা খোপা করে বেঁধে কাজ শুরু করলো। পুপি, আপনি গিয়ে বসুন, আমি করছি। তুমি একা কিভাবে করবে? আমি রান্না মোটামুটি পারি, মাকে দেখতাম তো, ওইভাবেই টুকটাক শেখা। তাই নাকি? উনি খুশি হলেন। তাহলে ঠিক আছে, করো। কিছু লাগলে ডাক দিও, আমি বাহিরেই আছি। রায় মাথা নাড়ালো। উনি হেসে বেরিয়ে গেলেন। এই মুহূর্তে সোফায় শুধু আবির বসে, বাকিরা নিজের নিজের কাজে ব্যস্ত। রায়কে ওকে মাংস নিয়ে মশলা মাখিয়ে কড়াইতে সব কাজই করেছে রায়, কিন্তু ওর একটু অসুবিধা হচ্ছে শাড়ির জন্য। শাড়ি পরে কাজ করাটা সত্যিই ঝামেলার। এইদিকে আবির বারবার চোখ ঘুরিয়ে সেই রায়কেই দেখছে। একবার রায়ের খোপা করা চুলগুলো দেখছে, তো আরেকবার ওর রান্নার হাত পর্যবেক্ষণ। রায়ের খবর নেই যে কে ওকে দেখছে বা কেউ কি তাকিয়ে আছে নাকি তার দিকে। ও নিজের মতোই কাজ করে যাচ্ছে, আর আবিরও নিজের কাজ করেই যাচ্ছে। মানে রায়কে একটু পরপর দেখা, তবে আর কি, এই প্রথম রায়কে রান্না করতে দেখছে, দেখতে তো হবেই। এদিকে সুমি মাত্র ছাদ থেকে ফিরলো, আর দরজাতে ঢুকেই দেখে ম্যাগাজিন হাতে আবির ডান দিকে তাকিয়ে আছে। সুমি সেদিকে তাকালো, দেখে হেসে কেসে উঠলো। সুমি তো ভাইয়া। আবিরের ধ্যান ভাঙলো। আবির সুমির দিকে তাকালো। তুই ম্যাগাজিন কি শো অফ করার জন্য হাতে রাখছিস? তোর নজর তো ম্যাগাজিনে নেই। আবির চোখ টিপ টিপ করে সুমির দিকে তাকালো, আর ম্যাগাজিনের দিক মাথা ঘোরালো। ম্যাগাজিন তোর নাম এসে গিয়েছিল তো, তাই আর কি, চোখ সরিয়ে নিয়েছিলাম বলে আবির একটা পাতা উল্টালো ম্যাগাজিনের। মুখ বুঝলো। সুমি মুখ ফুলিয়ে নিল। ভাবি, ও ভাবি, দেখো কেউ তোমায় ডাকছে বলে সুমি এক দৌড়। আবির চোখ রাঙাবে তার সুযোগও পেল না। এর মধ্যেই হাতে পানি ঝাড়া দিয়ে রাই রান্নাঘর থেকে বেরিয়ে এলো। কেউ ডাকেনি তোমায় বলে আবির একটু কেমন যেন করলো। রাই চোখ মুখ কুচকে তাকালো। ধুর, আপনার জন্য আসছি নাকি আমি, বলে রাই ফ্রিজের দিকে গেল আর ফুপিকে ডাক দিল। মিসেস কামাল এসে দাঁড়ালেন। ফুপি, ফ্রিজে কি নারকেলের দুধ আছে? উনি ফ্রিজ খুলে চেক করলো। আহা, ওটা তো নেই। ওটা ছাড়া কিভাবে রান্না হবে? আমি তো খেয়ালই করিনি। ফ্রিজের দিকে তাকিয়ে দেখলো এক প্যাকেট মিল্ক ভিটা আজ রাখা। রায় মুচকি হেসে ওটাই বের করে নিল। সমস্যা নেই, হয়ে যাবে। প্যাকেটের দুধ কি ভালো রান্না হবে? রাই বলল, চিন্তা করেন কেন, আমি আছি না, বলে হেসে চলে গেল রান্নাঘরে। আবির ওর ফুপির দিকে তাকালো। তুই কি পেঁচার মতো চেয়ে আছিস? যা বাইরে গিয়ে হাঁটাহাঁটি কর, ঘরের কাজ করতে দে, যা বলে উনি চলে গেলেন। শেষ। রাই সব খাবার টেবিলে গুছিয়ে রেখে হাত মুখ ধুতে চলে গেল। সবাই তখন মেহমানদের অপেক্ষায়। বেল বেজে উঠলো। সুমি, যা, দরজা খোল। দরজা খুলতে রেজন সাহেব, সুমের বাবা, নীলার বাবা, আরো অন্যান্য অনেক আত্মীয় এসে ভেতরে ঢুকলো। সবাই সবার সাথে কৌশল বিনিময় করে নিল। কি গো, তোমার বউ কোথায়? এক মহিলা আবিরের মা বললেন। তোমরা সবাই মাত্র এলে, বসো আগে, হাত মুখ ধুয়ে আসো, খাবার বাড়ছি, এমনিতেই দুপুর হয়ে গেছে। তো সেভাবেই কথায় কথায় হাত মুখ ধুয়ে এসে জড়ো হলো ডাইনিং টেবিলের। প্রায় হাত মুখ মুছে একটু চুল আঁচড়াতে নিজেকে দেখে নিল ঠিকঠাক আছে কিনা। পেছন থেকে আবির এসে দাঁড়ালো। রাই ঘুরে চলে যেতে গেলে আবির ওকে ধরে আয়নার সামনে দাঁড় করায়। আপনার এই ফালতু কাজের জন্য সময় নেই, ছাড়ুন। আবির ভাবনাসহীন ভাবে বলল, তোমাকে ধরে রাখার শখ আমার নেই। ও এখন তো আমাকে ভূত ধরে রেখেছে। রাই তাকালো। তোমার যে গুণ, ভূতে হার্ট অ্যাটাক করবে না? ঠাট্টার স্বরে বলো, কোন গুণ? আমি কাছে আসলে যে আর্তনাদের নাটক শুরু করো, সেটা গভীর গলায় বলে আবির রায়কে ছেড়ে দিয়ে ড্রেসিং টেবিল থেকে নিজের ঘড়িটা নিয়ে পড়তে পড়তে ঘর থেকে বাইরে চলে গেল। রাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কথাটা অর্থটা বুঝতে ওর বেশি অসুবিধা হয়নি। টেবিলে বসে প্রায় সবাই রেজন সাহেবের কান ঝালাপালা করে দিচ্ছে। বউ কোথায়, আসছে না কেন, আবিরকেও প্রশ্ন করছে। তাতে আবির কারো কথায় কোনো উত্তর দিচ্ছে না। তাতে কারো আক্ষেপ নেই। সবাই জানেন যে আবির কোন মেজাজের ছেলে। আবিরের এক আন্টি বলে উঠলেন, সাবিনা, তোর ছেলে যে মেজাজ, ওর যে বিয়ে হয়েছে আর ওকে যে কেউ বিয়ে করেছে, এটাই তো আমার বিশ্বাস হচ্ছে না। রেজন সাহেব হেসে উঠলেন। আরে আপা, একেবারে খাঁটি কথা বলেছেন। আমি তো ভাবছিলাম আমার এই ছেলের ভবিষ্যৎ অন্ধকার। বেটা কাজ পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না, একেবারেই নিরামিষ, বলে হেসে উঠল হৃদয়, আবিরের কাজিন। অন্য একজন আবিরের দাদিকে বললেন, আম্মা, আপনার নাতবউ কেমন লেগেছে?
আবিরের আরো কয়েকটা কাজিনও জিজ্ঞেস করলো। দাদি মুখ গোমড়া করে নিলেন। মাত্রই তো কয়েকদিন হলো, আস্তে আস্তে বোঝা যাবে আমার নাতলি কি হিরে এনেছে না কয়লা বেছে নিয়েছে। সবেমাত্র রায় সেখানে এলো, এসে দাদির এমন মন্তব্য ওর পা থেমে গেল। রেজন সাহেব নজর পড়লো ওর দিকে। আরে এই তো। রায় হুঁশে এসে তাড়াতাড়ি মাথায় আঁচল টেনে এগিয়ে সবাইকে সালাম দিল। আবিরের দুটো কাজিন বোন উঠে রায়কে জড়িয়ে ধরলো। কেমন আছো ভাবি? রায় উজ্জ্বল মুখে জবাব দিল। রেজন সাহেব রায়কে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তার মধ্যে হৃদয় আবারও কিছুক্ষণ রায়ের দিকে তাকিয়েছিল, সেটা আবিরের চোখ এড়ায়নি। আন্টি, নিশান কোথায়? হৃদয় বলল। সাবিনা জবাব দিলেন, ও ওর ঘরে একটু আগেই ফিরেছে। রায় একে একে সবাইকেই খাবার বেড়ে দিলেন। ওনাদের মধ্যে যারা রায়কে পছন্দ করত তারা রায়ের রান্না করা খাবার খেয়েছে, যারা পছন্দ করতো না, যেমন দাদি, সাবিনা, আবিরের বর্মা, তারা রায়ের রান্না করা খাবার নেননি। এদিকে সবাই রায়ের রান্না খেয়ে ভালো প্রশংসা করলো। আবির চুপ করেই আছে। হৃদয় তো পারে না রায়কে গোল্ড মেডেল দিয়ে দেয়। তবে এত বিশেষ কিছুই ছিল না, শুধু কোরমাই তো ছিল। রায় ভেবে পায় না। দাদি বলে উঠলেন, নিশান বাবা তো কিছু খায়নি। সাবিনা মুখ ঘুরিয়ে বলল, ও ঘর থেকে বেরোবে না বলেছে। দাদি একটু চিন্তিত স্বরে বললেন, এভাবে তো হয় না রায়। রায় সোজা হয়ে দাঁড়ালো। জি, খাবার বেড়ে নিয়ে যাও নিশানের জন্য, ওকে ঘরে খাবার দিয়ে এসো, বলে উনি খাবার খেতে লাগলেন। কথাটা শুনে রায় চুপ করে দাঁড়িয়ে রইল। মনটা কোনোভাবে চাচ্ছে না যেতে, কিন্তু নিষেধ করতে পারছে না। রায় আবিরের দিকে তাকালো। আবিরের কোনো পরিবর্তন নেই। না চাইতো প্লেটে খাবার বেড়ে রায় নিয়ে গেল নিশানের ঘরে। পেছনে হৃদয় রায়ের দিকে তাকিয়ে রইল। নিশান দাঁড়িয়ে ছিল। তখনই রায়ের প্রবেশ। রায় কিছু না বলে খাবারটা টেবিলে রেখে ঘুরে দাঁড়ালো। খাবারটা নিয়ে যাও। আমি খাবো না। রায় উত্তর দিয়ে বলল, আমি আনিনি, দাদি পাঠিয়েছেন। এটা শুনে নিশান আরো চটে গেল। বললাম তো নিয়ে যাও। রায় কিছুক্ষণ চুপ করে রইল। আমি যদি খাবারটা নিয়ে যাই তাহলে বাড়ির লোকেরা কি বলবে, এটা তুমি নিশ্চয়ই জানো, তাই খেয়ে নাও। নিশান গিয়ে রায়ের হাত চেপে ধরলো। তুমি কি সত্যি এতটাই বদলে গেছো? সবাইকে মেনে নিয়েছো? নিশান, তুমি ভুলে যাচ্ছ আমি কে। হাত ছাড়ো, শান্ত দৃষ্টিতে বলল। নিশান নিজের প্রশ্নের উত্তর এভাবে পায় বলে আশা করেনি। আপনা আপনি ওর হাত আলগা হয়ে গেল। রায় তীব্র যন্ত্রণার চোখে নিশানের দিকে তাকালো। যে মুহূর্তে তোমার আমার পাশে থাকার কথা ছিল তখনই ছিলে না, আর এখন এক থেকে এত কষ্টের ভান্ডার একত্রে করছো। নিশানের কাছে এর কোনো জবাব নেই। রায় মুখ ঘুরিয়ে নিল। খাওয়া শেষে সবাই গল্প করছে। গল্পের কেন্দ্রবিন্দুই রায়। সবাই ঘিরে রেখেছে, আর আর এক একজন এক একটা উপহার তুলে দিচ্ছে রায়ের হাতে। আবির দূর থেকে তা দেখছে। অবশেষে এক বোন এসে রায়ের হাতে একটা ছোট খাটো চকলেটের ঝুড়ি ধরিয়ে দিল। ভাবি, জানি তুমিও আমার মতো চকলেট প্রিয়, নাও নাও। তোমরা সবাই হেসে উঠলো। রায় ঝুড়িটার দিকে তাকিয়ে রইল। এই ঝুড়িটা দেখে তার অতীতের কথা সামনে ভেসে উঠল। চুলায় গায়ে হলুদে জমিয়ে মজা করেছে সবাই, বিশেষ করে রায়। নাচানাচি, আড্ডা সবই জমজমাট ছিল। আগামীকাল পাত্রদের বাড়ি থেকে কিছু ডালা পাঠাবে। মিহির ভাইয়ের অনুরোধে পাঠানো হচ্ছে। সুমাইয়া হলো কপাল, বুঝলো খালামণি? বিয়ের জন্য নাকি আলাদাভাবে সব পাঠাচ্ছে ভাইয়ারা, বলে রায় হাসছে। কেন, তোর হিংসা হচ্ছে নাকি? সুরাইয়া ঘরে এলো। আপাতত। তবে ভাইয়া যদি একমাত্র শালিকে কিছু না। তো গাইস, এটা ছিল সিজন 1। সিজন 2 খুব শীঘ্রই আসবে।